স্যার প্রতিদিন ভিক্ষার নাম করে আমাদের দিয়ে ড্রাগস বিক্রি করান। আমরা অনাথ বাচ্চা। আমাদের স্কুলে পড়াবেন বইলা নিয়ে আসছেন। স্কুলে একটুখানি পড়িয়ে নিজের কাজে লাগান। যা পাই তাই দিতে হয়। নিজেদের কিছু থাকে না। ঈশানের কথা শুনে খালিদ আরও রেগে যায়। খালিদ চোখ বড় বড় করে তাকালো ওর দিকে, তারপর আবার ধমকিয়ে বলে, ওরে বেজন মা, মুখে দিকে তোর কটা ফুটছে। আমি না থাকলে খেতে পারতি না, আসছিস লেকচার শোনাতি। শালা কুকুরের মতো রাস্তায় পড়ে থাকতি। কথাগুলো বলে খালিদ এবার ঈশানের পেটে একটা লাথি মারে। ঈশান মাটিতে গড়িয়ে পড়ে দূরে গিয়ে। ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণ পর খালিদ দরজার দিকে ইশারা করলো। চলে যা, কাল থেকে যদি টাকা কমানিস মেরে ফেলবো একেবারে। ঈশান আর কিছু বলল না, মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে। রাগ আর কষ্টে চোখে পানি জমে উঠেছে ওর। বাইরে বেরোতেই অন্য কয়েকটা অনাথ ছেলে তাকে ঘিরে ধরলো। রবি বলল, ভাই, আজকেও আমাদের জন্য তোমাকে মারলো। ঈশান ঠোঁটের রক্ত মুছে বলল, আমরা এতিম। আমরা কারো ছেলে না রবি। আমাদের কোনো বাবা মা নাই। এরা আমাদের মানুষ বানায় নাই, দাস বানাইছে। দুবেলা খাবারের নাম করে আমাদের দিয়ে খারাপ কাজ করায়। পড়াশোনা যদিও অল্প আকারে করায়, কিন্তু এরা আমাদের মানুষ মনে করে না। ছোট্ট ইমন কেঁদে বলল, আমি তো আর পারি না ভাই। প্রতিদিন এই ড্রাগসের প্যাকেট বয়ে বেড়াই। পুলিশ ধরলে আমাদের মারে, লোকজন ধরলে চোর বলে ফিটায়। আমরা কার কাছে যাব? ঈশান চারপাশে তাকালো। রাস্তায় লোকজন হাঁটছে, নিজেদের জীবন নিয়ে তারা ব্যস্ত, কিন্তু ওদের দিকে আরো চোখ নেই। সে দাঁতে দাঁত চেপে বলল, একদিন আসবে, আমরা কারো দয়া নিয়ে বাঁচব না। ওরা আমাদের মেরেছে, শোষণ করেছে। সব হিসাব বুঝে নেব। সময় আসুক, শুধু তোরা আমার সাথে থাকবি। ওরা সবাই ঈশানের সাথে থাকার প্রতিজ্ঞা করে। অপরদিকে খালিদ নামের এই লোকটা বাইরে থেকে বড় সমাজ সেবক। শহরের সবাই তাকে অনাথ বাচ্চাদের প্রাণকর্তা বলে ডাকে। সে একটি ছোট্ট স্কুল খুলে রেখেছে, নাম দিয়েছে আলোক বিদ্যা নিকেতন। সেখানে অনাথ বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করেছে সে। লোকজন ভাবে গরিব বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে এই স্কুল থেকে খালিদ, কিন্তু ভেতরের আসল চিত্র অন্যরকম। দিনে 1 ঘন্টা হয়তো বই ধরাই, তারপরেই কাজে পাঠিয়ে দেয়। কেউ ড্রাগসের প্যাকেট ডেলিভারি করে ভিক্ষুক সেজে, কেউ বাজারে ভিক্ষা করে ড্রাগস বয়ে নিয়ে যায়, কেউ চুরি করে টাকা আনে। আর প্রতিদিনের সমস্ত টাকা জমা দিতে হয় খালিদের কাছে। ঈশান এসব বুঝতো। সে বুঝতো ওদের ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার বয়স ছোট। প্রতিবাদ করলে মার খেতে হয়। অনাথ বাচ্চারা একটা বড় হল রুমের ভেতর মেঝেতে পাতলা চাঁদ পেতে শুয়ে আছে। এটা খালিদের ছেলেদের হোস্টেল। সবাইকে দেখায় খালিদ অনাথ বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করে নিয়েছে। আলিশে মাথা রেখে ঈশান উপরের দিকে তাকিয়ে আছে। পাশ থেকে রবি বলল, ভাই, আমরা কি সারা জীবন এভাবে থাকবো? আমাদের কি কোনো স্বাধীনতা নেই? আমাদের না হয় কোনো পরিচয় নেই, তাই বলে কি আমরা মানুষ না? নিজেদের মতো করে তবে বাঁচতে পারবো, বলো না? ঈশান নিজের বালিশের উপরে 2 হাত দিয়ে মাথা ঠেকে শুয়ে আছে। সিলিং এর দিকে তাকিয়ে আছে। তার চোখে অদ্ভুত এক জেদ। সেই জেদ নিয়েই ঈশান বলল, না রবি, আমি কসম খাইলাম, একদিন আমরা নিজেরা নিজেদের মানুষ বানাবো। কেউ আমাদের কুকুরের মতো ব্যবহার করতে পারবে না। আমাদের সমাজে নিজেদের পরিচয় বোঝাতে হবে। ঘুমা এখন। কাল কি হবে তা ভেবে এখন সময় খারাপ করার কোনো মানে নেই। ঈশানের কথাই ওরা ঘুমিয়ে পড়ে। ঈশান এই ছেলেগুলোর ভেতরে সবচাইতে বড়। বাকিরা ঈশানের থেকে কিছুটা ছোট হলেও সবাই ঈশানকে মানে। পরের দিন দুপুরে খালিদ ঈশানকে ডেকে পাঠায়। ঈশান আসে খালিদের সামনে। টেবিলে এক গাদা টাকার স্তূপ সাজানো। খালিদ বলে, তোর হাতে যে হিরোইনের প্যাকেট দিলাম, এটা কাস্টমার পর্যন্ত পৌঁছে দিবি বুঝলি। আজকে কোনো ভুল চলবে না। আর টাকা যেটা দেয় সেটা ঠিকভাবে নিয়ে আসবি। কোনো রকম যদি উল্টা পাল্টা কিছু করছিস, তোর কিন্তু জানে মেরে ফেলবো। ঈশান মাথা নিচু করে প্যাকেটটা তার স্কুল ব্যাগে ঢুকিয়ে নিল, কিন্তু তার চোখে ঘৃণা ভরা। সে কারোর অর্ডার মানতে চায় না। সে বের হয়, রাস্তার এক কোণে গিয়ে দাঁড়ালো। সাথে ইমন, রবিও আছে। রবি জিজ্ঞেস করলো, ভাই, আজকে কি করবা? কাস্টমারকে মাল বুঝিয়ে দিবা? না, আজকে আর দেবো না। আজকেও এগুলো যাবে উপরে। সে ব্যাগটা কাঁধ থেকে নামালো।
চেইন খুলে সে হঠাৎ প্যাকেটটা ছিঁড়ে রাস্তার পাশে নালায় ফেলে দিল। ড্রাগসের গুঁড়ো পানির সাথে মিশে যায়। ইমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই, এ খবর যদি খালেদ জানে, মেরে ফেলবে তোমাকে। সাথে আমাদের যে কি হবে। রোজ রাতে শালা আমাদের পেট দিয়ে ফিটায়। ঈশান দাঁতের দাঁত চেপে বলল, মেরে ফেলো, কিন্তু আমি দাস হতে চাই না। যা তোরা, আমি আমার মতো থাকবো। ওরা চলে যায় ওদের মাল বুঝিয়ে দিতে। ওদিকে খালিদের কাছে কল দেয় ক্রেতা। মাল আসে না বলেই খালিদকে অনেক গালি দেয়। খালিদ বুঝে যায় ঈশান কাজটা ঠিক মতো করেনি। ঈশানকে সে খুঁজে কিন্তু পায় না। খালিদ খবর পেয়ে যায়, সে ঈশানকে ঘরের ভেতর টেনে নিয়ে আসে। তারপর লাঠি দিয়ে পেটাতে থাকে ঈশানকে। বাকি বাচ্চারা দরজার কাছে দাঁড়িয়ে আছে। হারামজাদা, তুই সাহস পাস কি করে? কে তোকে শেখাইলো আমার জিনিস নষ্ট করতে? মাল পৌঁছে দিস নাই কেন? চার টাকা তোর জন্য ঠিক নাই, তুই আমার মাল নষ্ট করিস। ঈশান কাঁপা কাঁপা গলায় বলল, আমি আর ড্রাগস বিক্রি করব না, মারুন যত খুশি, আমি পড়াশোনা করতে চাই। খালিদ ক্ষিপ্ত হয়ে ওঠে। মারতে মারতে শেষমেশ ক্লান্ত হয়ে যায়। তারপর থুতু ছুঁড়ে বলল, চল বের হয়ে যায় শালা, কাল সকালে আবার টাকা না আনলে তোর লাশ রাস্তা থেকে কুকুর হবে, মনে রাখিস। ঈশানের পা ফেটে রক্ত বের হয়। সে চোখে পানি নিয়ে বাইরে বের হলো। রবি আর ইমন তাকিয়ে আছে তার দিকে, কিন্তু ঈশানের বুকের ভিতর অদ্ভুত আগুন জ্বলছে। সেদিন রাতে রেল লাইনের পাশে বসে ঈশান আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলল, মা, তুমি কোথায় আছো জানি না, কিন্তু আমি কথা দিচ্ছি আমাকে কেউ কুকুর বলবে না। তোমাকে বা বাবাকে তো দেখিনি, কিন্তু আমি আমার পরিচয় নিয়ে বড় হতে চাই মা। আমাকে কেউ ভিখারি বলবে না। আমি একদিন এই শহরটা বদলে দেব। রবি, সুমন, ইমন ওর পাশে বসেছিল। ওরা কেউ কিছু বলল না, কিন্তু ওদের চোখে ভয় আর বিশ্বাস মিশেছিল। হয়তো তারাও স্বপ্ন দেখতে থাকে ঈশানের কথায়। এমপি রাজ্যের বিশাল বাগি, যাকে বলে ঢাকার অভিজাত এলাকায় বিশাল এক প্রাসাদমন বাড়ি। রাত এখন বেশ গভীর হয়েছে, কিন্তু ভেতরে আলো জ্বলছে উজ্জ্বল ভাবে। লিভিং রুমে বসে আছেন এমপি রাহিজ। লোকটা বয়সে 50-এর কাছাকাছি, গায়ের রং ফর্সা, মুখে সব সময় করা হবে দাড়ি মাখ রাখা, চোখ দুটো তীক্ষ্ণ স্বভাবের। সংসদ সদস্য হলেও তার আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর দুনিয়া, যার নাম ড্রাগস ব্যবসার সাম্রাজ্য। টেবিলের উপর রাখা সোনার তৈরি লাইটার দিয়ে সিগারেট জ্বালাচ্ছেন রাহিজ। সামনে বসে আছে তার বিশ্বস্ত দোসর খালিদ। রাহিজ গম্ভীর গলায় বলে, খালিদ শোনো, আমাদের এবার মাল পৌঁছা দিতে হবে জায়গা মতো। বিদেশ থেকে মাল এসেছে অনেক কষ্টে, পুলিশ যেন কিছুই বুঝতে না পারে, বুঝছো? জি বস, চিন্তা করবেন না, এবার ধরা পড়বে না, কোনো কাজে আমি ভুল করি না, জানেই তো। শুধু ধরা পড়া না, এই চালানটা আমাদের সব থেকে বড়, এর ভেতরে কোটি কোটি টাকা আছে। যদি এটা ঠিক মতো পৌঁছায় তাহলে দক্ষিণ অঞ্চলের বাজার একেবারে আমাদের হাতে চলে আসবে। বস, আমি তো সেই পুরনো নিয়মেই কাজ করবো, অনাথ শিশুদের দিয়ে মাল পাঠানো হবে। কেউ সন্দেহ করবে না, পুলিশও বুঝতে পারে না এভাবে মাল পাঠালে। আপনি খালি অনাথ স্কুল বা আশ্রমটাকে দেখাশুনে রাখবেন। পুলিশ একটু বেশি অ্যাক্টিভ হয়েছে ইদানিং, কাজে সাবধান থাকতে হবে। বুদ্ধিমান কিছু ছেলেকে কাজে লাগাও, বোকা ছেলেদের বাদ দাও, বুঝলে? তোমার উপর ভরসা আছে আমার। জি বস, আমার হাতে এমন 5জন ছেলে আছে, তাদের মধ্যে একজন একটু বড়, নাম ঈশান, খুব চালাক ছেলে। ওকে দিয়ে কাজ ঠিকঠাক হয়ে যাবে। সে একটু বেয়ারা, তবে আমি ঠিক করে ফেলবো। তাহলে কাজ হয়ে যাবে, সাবধানে কাজটা করবা। মনে রেখো, ভুল করলে তোমাদের আমি ছাড়বো না। খালিদের গায়ে শীতল ঘাম জমে যায়। বসের একটাই কথাই যথেষ্ট, ভুল মানে মৃত্যু। খালিদ কেবল ঈশানের কথা ভাবছে। ছেলেটা বুদ্ধিমান, তবে তাকে দিয়ে গোপনে কাজ করাতে হবে। পরদিন দুপুর, সব ছেলেদের বড় হল রুমে ডেকেছে খালিদ। ঈশানকেও ডেকেছে। ঈশান, ইমন, রবি ওদেরকে রেখে বাকি সবাইকে রুম থেকে বের করে দেয়। ওদেরকে নিয়ে ছোট্ট ঘরে আছে সে। ছোট্ট ঘর, চারপাশে পুরনো আলমারি আর ভাঙা চেয়ার রাখা। খালিদ বসে আছে, সামনে দাঁড়িয়ে ঈশান। খালিদ ঈশানকে কড়া স্বরে বলল, শোন ঈশান, কাল রাতে বসের সাথে মিটিং হয়েছিল, একেবারে বড় ডিল আসছে, মালটা পৌঁছাতে হবে জায়গায়। তুই আর 4জন যাবি, বুঝছিস? এবার যেন ভুল না হয়, যদি কাজ করতে পারিস তোকে এবার অনেক টাকা দেবো। আবার সেই মাল বহন করতে হবে? স্যার, আমরা কি কেবলই আপনার হাতিয়ার পড়াশোনার নামে এখানে এনেছিলেন?
এখন শুধু আমাদের দিয়ে এইসব কাজ করান, আমি পারবো না। মুখ সামলে কথা বল, মনে রাখিস আমার ছাড়া এখান থেকে তোর টাকার কোথাও জায়গা নেই। অনেক বেশি কথা শিখেছিস। বসের অর্ডার এটা, আমি না চাইলে তোকে গিয়ে একদিনও খাবার দিতে পারবো না, পারবো না। সুতরাং যা বলি সেটাই করবি, পুলিশ দেখে সাবধানে চলবি। ঈশান ভেতরে ভেতরে ক্ষেপে উঠলেও কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। খালিদ ভাবে ছেলেটা রাজি হয়েছে, কিন্তু ঈশান নিজের মনে স্থির করে ফেলে যত কষ্টই হোক এবার আর আমি এই নোংরা কাজ করব না। ঈশান চলে আসে। পরদিন ভোর, শহরের নির্জন এক জায়গা। কয়েকটা ছোট্ট ব্যাগ হাতে তুলে দেওয়া হয় 5 জন অনাথ বাচ্চাকে। বাইরে থেকে দেখে মনে হয় স্কুল ব্যাগ, গায়ে ওদের স্কুল ড্রেসও পরা, কিন্তু ভেতরে ছোট্ট ছোট্ট প্যাকেটে ড্রাগস ভর্তি। ঈশান ব্যাগটা হাতে নেয়, কিন্তু তার বুক কাঁপতে থাকে। সে জানে এটা যদি পৌঁছে যায় অসংখ্য তরুণ নষ্ট হয়ে যাবে। মাদক মানেই মৃত্যু, ধ্বংস। পাশে দাঁড়িয়ে খালিদ কঠিন চোখে তাকিয়ে থাকে। সাবধানে যাবি, এক ফুটা ভুললে হলে তোর সবটাকে একবারে ধরে মেরে ফেলবো। খালিদ চলে যায় সেখান থেকে। ওরা সবাই হেঁটে বেরিয়ে যায়। ঈশান হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে, না, এবার আর আমি করব না। এই মাল আমি পৌঁছাবো না। গন্তব্যে যাওয়ার পথে ঈশান এক ফাঁকে সবাইকে অন্য রাস্তা ধরতে বলে। শোনো রবি, যদি আমরা এই মাল পৌঁছে দিই তবে আবারও খালিদ আমাদের ব্যবহার করবে। আমরা কখনো মুক্তি পাবো না, তাই আমি ভাবছি এই মাল ধ্বংস করে ফেলবো। পাগল হয়েছো নাকি ভাই? খালিদ জানলে মেরে ফেলবে আমাদের, তোমাকেও মেরে ফেলবে। মরলেও মরবো, কিন্তু আর এই অন্যায় করব না। আমরা অনাথ বলে আমাদের দিয়ে যা ইচ্ছে করাবে। ঈশানের কথায় কেউ সাহস করে না, কিন্তু ঈশান নিজের সিদ্ধান্তে অটল থাকে। কাছেই একটা ড্রেনের ভেতর সব প্যাকেট ছুঁড়ে ফেলে দেয়। ব্যাগ ফাঁকা হয়ে যায়। ওর দেখা দেখিতে রবি, ইমন এসেও একই কাজ করে। ওরা জানে কি হতে পারে, তবুও ওরা এই কাজ করে। পাখিদের চোখ কপালে উঠে গেছে, কিন্তু ঈশানের চোখে আছে এক অদ্ভুত ধীরতা। সন্ধ্যা নামতেই সবাই ফিরে আসে আশ্রমে। খালিদ তখন অপেক্ষা করছে রাহিজের কল। খালিদ, মাল পৌঁছাইছে তো? হ্যাঁ, আমি তো পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ তো পৌঁছে যাবার কথা। কিন্তু মাল যায়নি। আমি আসতেছি আশ্রমে। তুমি কথার খেলাফ করলে। খালিদের মাথায় যেন রক্ত উঠে যায়। সে ঈশানের খোঁজে বের করে, হাতে ওর বেল্ট। ঈশান, মাল পৌঁছে দিসনি কেন? কোথায় ব্যাগ রেখেছিস? ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে। খালিদ বুঝে যায় সে কাজটা ঠিকভাবে করেনি। খালিদ আবার রেগে বলে, তুই তাহলে আবার একই কাজ করছিস? হ্যাঁ, আমি সব নষ্ট করে দিয়েছি। কি, তোর এত বড় সাহস আমার মাল নষ্ট করার সাহস দেখালি? জানিস এটা কিসের মাল ছিল? লাখ লাখ টাকার জিনিস নষ্ট করেছিস তুই। তোকে আজ মেরে ফেলবো। কথাটা বলেই খালিদ ঈশানকে মারে বেল্ট দিয়ে। ঈশানের পিঠ ফেটে রক্ত বের হতে শুরু করে। টাকার মাল না স্যার, মানুষ মারার বিষ। আমি আর ওটা বই নিয়ে যাব না। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। অন্য বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। খালিদের চোখ রক্তবর্ণ। সে চিৎকার করে ওঠে, তোর মতো রাগ জারজকে আমি আর মেরে ফেলবো। বাকিগুলোর ডাক, এই জারজগুলোকে শিক্ষা দিতে হবে। খালিদের কয়েকজন লোকেরা ইমন আর রবিকে টেনে নিয়ে আসে। ওদের 3 জনকে এক লাইনে দাঁড় করিয়ে দেয়া হয়। বাতাসে ভয় ছড়িয়ে পড়ে। রবি কাঁপতে থাকে। তোরা মনে করছিস আমি কিছুই করতে পারবো না? আজকে শিখিয়ে দেবো বসের অর্ডার অমান্য করলে কি হয়। তার হাতে এবার লাঠি দিয়ে যায় একজন। ঈশান চুপচাপ দাঁড়িয়ে আছে। বাকি দুজনে যেন নিঃশ্বাস আটকে আছে। ঈশান বুক সোজা করে দাঁড়ায়, চোখে পানি আসে, কিন্তু মাথা নত নয়। ওদেরকে মারবেন না, যা করার আমি করেছি, তাই ওদেরকে ছেড়ে দেন। ঘরটা কাঁপতে থাকে ভয় আর রাগে। খালিদ দাঁত চেপে তাকিয়ে থাকে ঈশানের দিকে। ঈশানকে মারতে থাকে, সেই সাথে রবি আর ইমনকে পেটাতে থাকে খালিদ। এমন সময় রাহিজের গাড়ি আসে আশ্রমে। রাহিজের হাতে পিস্তল। সে নামে গাড়ি থেকে। আজকে খালিদকে সে মেরেই ফেলবে। ওদিকে ঈশান বলে, খালিদ স্যার, ওদের ছেড়ে দিতে বলেছি, যদি না ছাড়েন। কি করবি তুই? ঈশান টেবিলের উপর থেকে একটা চুড়ি তুলে নেয়। খালিদ যখন মারতে আসবে, ঈশান সেটি শক্ত করে ধরে খালিদের কিডনি সোজা জোরে ঢুকিয়ে দেয়। এমন সময় দরজা দিয়ে রাহিজও প্রবেশ করে। খালিদের দিকে গুলি ছুড়তে যাবে, তার আগেই দেখে খালিদ মাটিতে পড়ে যাচ্ছে। তারপর ঈশান টেবিলের উপর থেকে একটা ছুরি
তুলে নেয়। খালিদ যখন মারতে আসবে, ঈশান সেটি শক্ত করে ধরে খালিদের কিডনিতে সোজা জোরে ঢুকিয়ে দিল। মুহূর্তেই খালিদের মুখ বিকৃত হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর কেঁপে উঠছে, রক্ত মেঝেতে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা করে। এমন সময় দরজা দিয়ে রাহিজও প্রবেশ করে, হাতের বন্দুকটা শক্ত করে ধরা, চোখে অদ্ভুত রাগের শীতলতা। সে ভেবেছিল প্রবেশ করার সাথে সাথে গুলি ছুড়বে খালিদের দিকে, কিন্তু সে ভেতরে আসতেই থমকে দাঁড়িয়ে যায়, কারণ সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটা যেন স্বপ্নের মতো মনে হতে থাকে, কারণ মাত্র ৮-১০ বছরের একটা ছেলে খালিদের মতো দাগি লোককে ছুরি মেরে ফেলে দিল। রাহিজের ভেতরে চমক কাজ করলেও মুখে কোনো ভাব প্রকাশ পায় না। খালিদের লোকজন যারা ভেতরে ছিল তারা এগিয়ে এসে ঈশানকে মারতে উদ্যত হয়। তখনই রাহিজ হাত তুলে সবাইকে থামিয়ে দেয়, একটু এগিয়ে আসে ঈশানের দিকে তাকিয়ে বলে, কেউ ওর গায়ে হাত দিবে না। তার কণ্ঠ যেন গরম লোহার মতো শক্ত, আর চোখে রক্ত হিম করে দেওয়ার মতো দৃষ্টি দিয়ে গম্ভীর গলালয় কথাটা বলল। লোকজন রাহিজের কথায় পিছিয়ে যায়। খালিদ তখনও আধমরা কষ্টে শ্বাস নিচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে মেঝে, শরীর কাঁপছে ওর। সে রাহিজের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে ওঠে, স্যার ওকে মেরে। কিন্তু বাক্য শেষ হবার আগেই ঠাস শব্দে রাহিজ পিস্তলের ট্রিগার টিপে দেয়। গুলি সোজা খালিদের বুকে এসে লাগে। মুহূর্তেই তার দেহ নিথর হয়ে পড়ে যায়। মেঝেতে ছড়িয়ে পড়া রক্ত যেন ধুলো পড়া অন্ধকার ঘরটিকে আরো ভয়ঙ্কর করে তোলে। রাহিজ ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর বসে পড়ে। তার ভঙ্গিতে কোনো অস্থিরতা নেই, বরং রাজাদের মতো নিশ্চিন্ত একটা ভাব। ঈশান তখনও হাঁপাচ্ছে, ঠোঁটের কোণে রক্ত লেগে আছে, হাতে শক্ত করে ছুরি ধরা। রাহিজ সিগারেট বের করে আগুন জ্বালায়, তারপর ধোঁয়া ছেড়ে হালকা হেসে বলে, ছোট বোম, খুব জোরে শব্দ না করলেও মানুষ মরে অনেক। নাম কি তোর? ছেলেটা একটু ইতস্তত করে উত্তর দেয়, ঈশান। ওহ, তুই ঈশান, চিনিস আমাকে? ঈশান চোখ ছোট করে তাকায়। রাহিজকে এর আগে সে কখনো দেখেনি। সে উত্তর দেয়, না। চিনবি আমাকে? যা, এই আশ্রম, এই এরিয়া আজ থেকে তোর। রাহিজের কণ্ঠে অদ্ভুত ধীরতা, যেন সে কোনো ছোট ছেলেকে নয়, একজন ভবিষ্যৎ যোদ্ধাকে ঘোষণা দিচ্ছে। ঈশানের চোখে এক ধরনের আগুন লেগে আছে, তবে রাহিজের কথায় ওর ঠোঁটে মুচকি হাসি খেলে যায়। সে হাতে ছুরি শক্ত করে ধরে বলে ওঠে, সিংহ যখন যে বনে যায় সেই বনের রাজত্ব তার নিজের হয়ে যায়, এর জন্য কারো ঘোষণার দরকার পড়ে না। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। এতটুকু একটা ছেলের কথা এতটা গভীরভাবে রাহিজ বুঝতে পারেনি। রাহিজ তাকিয়ে থাকে ছেলেটার চোখের দিকে। এই বয়সে এরকম দৃষ্টি, যে দৃষ্টিতে ভয় নেই, দ্বিধা নেই, আছে কেবল লড়াই আর বাঁচার তীব্র ইচ্ছা। তার মনে পড়ে যায় নিজের শৈশব। রাহিজও তো ছোট্ট বয়সে বন্দুক হাতে নিয়েছিল, তখন কেউ ওকে সুযোগ দেয়নি, বরং প্রতিটা পদক্ষেপে রক্ত আর বিশ্বাসঘাতকতা সামলাতে হয়েছে। সে হঠাৎ হাসতে শুরু করে, সেই হাসি যেন ঠান্ডা ধীর একটা বিভৎস ভয়ের হাসি। সে বলে, ভালো বলেছিস, তবে সিংহ হতে হলে শিকারীর চোখ থাকতে হয়। তোর চোখে সেটা দেখছি আমি। তুই হতে পারবি রাজা। লোকজন অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। এত বড় খেলোয়াড় রাহিজ, যে এক ডাকে এলাকার 10টা গ্যাং থমকে যায়, সে একটা বাচ্চার প্রশংসা করছে। ঈশান কোনো উত্তর দেয় না, শুধু ছুরির ধারটা কাপড়ে মুছড়ে থাকে। তার ভেতরে তখনও রক্ত গরম, খালিদের শরীরটা পড়ে আছে মাটিতে, কিন্তু ছেলেটার মন এখনো খুনের অভিঘাতে থমকে নেই, বরং যেন শক্ত হয়েছে। রাহিজ সিগারেটের ছাই ফেলে বলে, খালিদকে আমার পছন্দ ছিল না। দিনকে দিন টাকা বেশি চাচ্ছিল, সুযোগ খুঁজছিলাম সরানোর জন্য। তুই সেই কাজটা করে ফেলেছিস। এখন শোন, এই জায়গা আজ থেকে আমার অধীনে তোর। আমি দেখব কে তোরে ছুঁতে পারে। তোর যেটা ইচ্ছা কর। ঈশান মাথা নাড়ে না, সে শুধু বলে, আমি কাউকে ভয় করি না, আমি কারো পরোয়া করি না। ভয় কেউ কারো করা লাগে না, তৈরি হয়ে যায়। তবে বুঝতে হয় কাকে ব্যবহার করতে হবে। রাহিজের গলা যেন শিক্ষকের মতো, কিন্তু প্রতিটা শব্দে হুমকি লুকিয়ে আছে। বাকিরা যেন বোকার মতো তাকিয়ে আছে ওদের দিকে। ঈশান যেন কোনো শিক্ষিত ছেলে।
দুজনে বেশ কথা বলছে। বাইরে তখন রাতের অন্ধকার গভীর হয়েছে, বাতাসে বারুদ আর রক্তের গন্ধ লেগে আছে। আশ্রমের পুরনো ভবনটা নীরব, মাঝে মাঝে কেবল কুকুরের ডাক ভেসে আসছে। চারদিকে খালিদের লোকজন দাঁড়িয়ে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস করছে না ঈশানের দিকে। রাহিজ উঠে দাঁড়ায়, বন্দুক কোমরে গুজে রাখে। ঈশানের কাঁধে হাত রাখে সে। খালিদের থেকে পিস্তলটা নিয়ে ঈশানের সামনে রাখে, তারপর বলে, তুই আমার সাথে চল, তোরে একটা রাস্তা দেখাবো। ঈশান তাকিয়ে থাকে তার দিকে। সে জানে না এই মানুষটা বন্ধু নাকি নতুন ফাঁদ। তবে একটা ব্যাপার পরিষ্কার, রাহিজ তাকে চিনে ফেলেছে, আর তাকে অস্বীকার করার উপায় নেই। ছোট্ট বয়স থেকেই ঈশানের জীবন কেটে গেছে ভয় আর ক্ষুধার মধ্যে। বাবাকে চিনে না, মায়ের মুখও অস্পষ্ট মনে আছে। রাস্তায় মানুষ মার খেতে দেখেছে, রক্তে ফেসে যাওয়া দেহ দেখেছে, কিন্তু কখনো এত কাছ থেকে কাউকে শেষ করেনি। আজ খালিদকে মারার পর সে বুঝেছে ভয় আসলে মানুষের ভিতরের দুর্বলতা। সে ভাবে, আমি যদি ভয় পাইতাম আজ আমি মরে যেতাম, কিন্তু ভয় না পেয়ে আঘাত করেছি, তাই বেঁচে আছি। এই ভাবনা তার ভেতরে অদ্ভুত শক্তি জাগায়। আর রাহিজ জানে শহরের রাজনীতি আর তার আন্ডারওয়ার্ল্ডের নতুন রক্ত দরকার। পুরনো লোকেরা শুধু টাকা আর ক্ষমতার পেছনে ছুটছে, কিন্তু সাহস নেই। অথচ সামনে দাঁড়িয়ে থাকা এই ছোট ছেলেটার ভেতরে সে দেখছে আগুন। সে ভাবে, এটা যদি আমার হাতে গড়ে ওঠে একদিন রাজত্ব করবে। হঠাৎ বাইরে থেকে সাইরেনের শব্দ শোনা যায়। পুলিশ হয়তো খবর পেয়ে গেছে। সবাই অস্থির হয়ে ওঠে, কিন্তু রাহিজ কোনো ভয় দেখায় না। রাহিজ বলে, সবাই শান্ত থাকো, খলিদের লাশ লুকিয়ে ফেলো, আর শোনো, আজ থেকে ঈশান আমার ছায়ার নিচে। লোকেরা কাজ শুরু করে। রক্ত পরিষ্কার হচ্ছে, লাশ গায়েব করা হচ্ছে, অথচ ঈশান নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। তার চোখ এখনো আগুনের মতো জ্বলছে। রাহিজ কাছে এসে ফিস ফিস করে বলে, সিংহের বনে শুরু আজ থেকে। আমি বনে জন্মাই নাই, কিন্তু সিংহ হয়ে মরব। রাহিজ আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। তবে শুরু হয় ঈশানের জীবনে নতুন কিছু। ওর পাশে রবি আর ইমন এসে দাঁড়ায়। বাকি ছেলেরাও এখন ঈশানের পাশে। তারপর বিকেল নামতেই পুরান ঢাকার অলি গলি জমে ওঠে। রাস্তার দুপাশে সারি সারি দোকান, কোথাও চটপটি, কোথাও চানাচুর, আবার কোথাও ফুচকার টং দোকান বসে। গলির ভেতরে লোকজনের আনাগোনা, গাড়ির হর্ন, রিকশার ঘন্টা, সব মিলিয়ে যেন এক চিরচেনা কোলাহল পরিবেশ দেখা যায়। এই কোলাহলের ভেতরে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ফুচকার দোকান। বাঁশের টিন দিয়ে বানানো শেড, সামনে কাঠের টেবিল, তার উপর বড় একটা বালতি ভর্তি ফুচকার খোল, পাশে আলু ভর্তা, টক পানি আর মশলা সাজানো। দোকানটা চালান আফতাব মিয়া, 50 এক লোক। তার গায়ের রং কালচে, মুখে দাড়ি, চোখে ক্লান্তি ভাব, তবে তার চোখেই থাকে পরম মমতার ছাপ যখন মেয়ের দিকে তাকান। তার মেয়ের নাম আনিশা, বয়স হবে 21-22 হবে। আনিশার গায়ের রং ফর্সা, চোখে আলোর ঝিলিক, লম্বা চুলও আছে। হাসলেই মনে হয় যেন কেউ রাতের অন্ধকারে প্রদীপ জ্বালালো। সে বাবাকে সাহায্য করে ফুচকা বিক্রি করতে। ছোট্ট দোকানটা যেন তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। আফতাব মিয়া প্রতিদিন বিকেলে দোকান খোলেন। সকালে বাজার থেকে আলু, পেঁয়াজ, ধনেপাতা, মশলা কিনে আনেন। মেয়ের সাথে বসে সব প্রস্তুতি করেন। তারপর দুজন মিলে দোকানে বসেন। তাদের আয় অল্প হলেও সুখটা আছে। আফতাবের স্বপ্ন মেয়েকে একদিন ভালো ঘরে বিয়ে দিবেন। তার জন্যই টাকা পয়সা জমাচ্ছেন। কিন্তু এই সুখ শান্তির জীবনে কালো ছায়ার মতো ঢুকে আসে এক অমানুষ মাহিন। মাহিন এলাকার প্রভাবশালী নেতার ছেলে, বয়স 26-27। হাতে সবসময় দামি ফোন থাকে, গায়ে ব্র্যান্ডের পোশাক, মুখের দাম্ভিকতা তো আছেই। ছোটখাটো ব্যবসা করে, কিন্তু তার চেয়ে বেশি চলে বাপের নাম আর ক্ষমতার দাপটে। এলাকার লোকজন তাকে সামনে কিছু বলতে সাহস পায় না। সেদিনের মতো মাহিন আর তার বন্ধুরা বিকেলবেলা হাঁটতে হাঁটতে হঠাৎ আফতাব মিয়ার দোকানে এসে দাঁড়ালো। দোকানে তখন কয়েকজন ক্রেতা ফুচকা খাচ্ছে। আনিশা ব্যস্ত হাতে ফুচকা সাজাচ্ছে। মাহিন হেসে বলল, এই যে ফুচকা দেন তো। আনিশা মাথা তুলে তাকাতেই থমকে গেল সে। মনে হলো যেন হাওয়ার ঝাপটা এসে তাকে ছুঁয়ে গেল। মেয়েটির চোখের চাহনি, ঠোঁটের কোণের লাজুক হাসি সবকিছু মাহিনকে অস্থির করে দেয়। সে মনে মনে ভাবে,
হে মেয়ে, ফুচকার দোকানে এত রূপকথার পরি। আফতাব মিয়া ফুচকার বাটি সাজিয়ে মাহিনের সামনে এগিয়ে দিলেন। মাহিন ফুচকা খেতে খেতে আনিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তুমি কে? আনিশা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আফতাব বললেন। স্যার, ও আমার মেয়ে। মাহিন এক চোখে তাকালো আনিশার দিকে। তোমার মেয়েটা তো সেই সুন্দর, ফুচকার দোকানে বসিয়ে রাখছো কেন? চাইলে আমার কাছে পাঠাই দিতে পারো, অনেক টাকা দেব। মাহিনের কথা শুনে আফতাব মিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। চারপাশের ক্রেতারা চুপ করে গেল, কিন্তু কেউ কিছু বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকাতে থাকে। আফতাব কষ্ট ভরা গলায় বললেন। স্যার, আমার একমাত্র মেয়ে, বিয়ের জন্য টাকা জমাচ্ছি। এমন কথা বললেন না, মেয়েটা অনেক ভালো। এমন কথা শুনে মাহিন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। বিয়ের দরকার কি? আমি তো আছি। এমন মেয়ে বিয়ে দিয়ে খাঁচায় বন্দি করতে হয় না। কথাটা এতই বাজে শোনায় যে চারপাশে সবাই চমকে উঠল। আনিশার চোখে অশ্রু ভেজে ওঠে। মাহিনের পাশে দাঁড়ানো ওর বন্ধু তাজিম বলে। মাহিন, এমন মেয়ে কাছে বিল্লাত ছাড়বো না। এত কথা কেন বলছে? ফুচকাওয়ালার মেয়ে, চল উঠিয়ে নিয়ে যাই। তা ঠিক কি মামা, তোমার মেয়ের উঠিয়ে নিয়ে যাব? এত সুন্দর গরম একটা ফুলকে বাইরে রেখে দিছো, উফ, দেখলেই তো পাগল হয়ে যেতে মন চাই। সবাই একসাথে হাসতে থাকে। আনিশা কিছু বলে না, সে মাথা নিচু করে দ্রুত ফুচকা সাজাতে লাগলো, যেন কিছু শুনতেই পায়নি। কিন্তু বুকের ভিতর আগুন জ্বলতে থাকে ওর। তাজিম বলে। চল, এখনই তুলে নিয়ে যাই। মেয়েটাকে এইভাবে বাইরে থাকতে দেখলে আমার কষ্ট হচ্ছে। কিছুদিন মজা করে তারপর আবার ফিরিয়ে দিব। কি বলিস চাচা? তখন বিয়ে দিও তোমার মেয়েকে। ওরা একটু এগিয়ে আসে। এমন সময় দুটো বাইক এসে থামে কিছুটা দূরে। বাইক থেমে নামে ঈশান, রবি আর ইমন। রবি আর ইমন ফুচকার দোকানের দিকে হেঁটে আসে। তখনই শাহিদ বলে। ওই থাম, ঈশান ভাইয়ের লোকেরা এখানে। কোনো ঝামেলা করিস না, ঈশান ভাই কিন্তু মেরে ফেলছে। কথাটা আনিশার কানে আসে। কে এই ঈশান? সে ফুচকার ডিব্বা একটু সরিয়ে দূরে তাকায়। চোখে চশমা পরে ওদের দোকানের একটা টুলে এসে দূরে বসে আছে। ফোন চাপছে সে, হাতে সিগারেট। চেহারাটা বড্ড মায়াবী। আনিশা হঠাৎ মুচকি হাসলো। সে বুঝতে পারে না ছেলেটা কে, আর কেনই বা তাকে ওরা ভয় পেল। কি ব্যাপার মহিন, এখানে কি করো? কিছু না ভাই, ফুচকা খেতে এসছি। আচ্ছা। ঠিক আছে ভাই, যাই এখন। মাহিন চলে আসে কিছু দূরে। শাহিন আর তাজিম মাহিনের পাশে দাঁড়ানো। তাজিম বলে। মাহিন, তোর বাবার ক্ষমতা থাকা সত্ত্বেও তুই কেন ঈশানকে ভয় পাস? শালার জন্য আজকে মেয়েটাকে কিছু করতে পারলাম না। সমস্যা কি বলতো? এই পাগল হয়েছিস? ঈশানকে চিনিস না? ঈশান নিজের গ্যাং চালায়, কোনো ভুল কাজ করে না। পুলিশ অব্দি তাকে মেনে চলে। এলাকার সবাই ঈশানকে ফেরেশতা মানে। বাবার পরিচিত বলে কিছু বলতে পারি না, কিন্তু ও যদি আমার কাজে সবসময় বাড়াবাড়ি করে তাইলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো। এই তো হিরোর মতো কথা, তুই পারবি। সেদিনও ঝামেলা করলো, কত সুন্দর রেস্টুরেন্ট থেকে টাকা নিয়েছিলাম। আচ্ছা, এখন বাদ দে, এই ফুচকাওয়ালা মেয়েকে দিকে নজর রাখ, সুযোগ বুঝে শালিকে তুলে নিয়ে হবে। ওরা তিনজন চলে যায়। রবি আর ইমন ফুচকা খাচ্ছে। আফতাব ওদের দুজনকে চেনে। ওদের কারণেই ভালো মতোই বিজনেস করতে পারছে আফতাব। আনিশা বলে। মা, ওদেরকে ফুসকা দে। আচ্ছা। আনিশা ফুচকা বানায়। সামনে একটা অনাথ আশ্রম। ঈশান এখানে এসে বসে ওঠার জন্য। মনে পড়ে এখান থেকে প্রায় 15 বছর আগের কথা, যেখানে সে প্রথম খুন করেছিল এই আশ্রমের প্রথম মালিক খালিদকে। তারপর থেকে অনাথ আশ্রমের ছেলেকে নিয়ে গড়ে তুলেছে নিজস্ব গ্যাং। আজকের এই দিনে ঈশান গ্যাং বানিয়েছিল, তাই এসেছে এখানে। আগের মতো নেই চারপাশ। এখন আশ্রমের রাস্তার পাশে ফুচকার দোকানও বসে। হঠাৎ কতগুলো ছেলে আর মেয়েরা বের হয়। ঈশান এখন আশ্রম চালায়। ঈশান দেখতে পায় ছেলে মেয়েগুলো দৌড়ে ফুচকার দোকানে যাচ্ছে, আর দোকান থেকে একটা খুবই সুন্দরী মেয়ে বের হয়ে আসে। মেয়েটা সবার সাথে হেসে হেসে গল্প করে। আনিশা মেয়েটা সবাইকে ফুচকা খাওয়াতে থাকে, সবার সাথে গল্প করছে। ঈশান এটা দেখে উঠে দাঁড়ায়। সে প্রথম কাউকে দেখছে যে অনাথ বাচ্চাদের সাথে মিশে কত সুন্দর খেলা করছে। ফ্রিতে ফুচকা খাওয়ায় আনিশা। যদিও আফতাবকে রবিরা টাকা দিয়ে দেয়, আনিশা এসব জানে না। কিন্তু ঈশান আনিশাকে প্রথমবার দেখে এভাবে, আর তাতেই ঈশানের মনে আনিশার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে।
বাচ্চারা চলে যায়, আনিশা আবার আসে। ফুচকা বানিয়ে শেফ প্লেট সাজায়, তারপর নিয়ে যায় ঈশানের কাছে। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আনিশার দিকে। আনিশা ফুচকা বাড়িয়ে বলে, এটা আপনার জন্য, আমি তো অর্ডার দেইনি। আমার তরফ থেকে গিফট। কেন, আপনার কি আজ বার্থডে? সেটা বলবো না, তবে ধন্যবাদ। কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনাকেও ধন্যবাদ। কেন? ওই যে এতিম অনাথ বাচ্চাদের সাথে প্রথম কাউকে এভাবে মিশতে দেখলাম। ও ওটা, ওরা তো আমার ছোট বন্ধুরা। আমি যখনই আসি বাবার কাছে হেল্প করতে, তখনই ওদের সাথে এভাবে মিশি। তাছাড়া ক্লাস থাকে আমার। এই জন্যই আপনি সুন্দর। এতিমদের ভালোবাসি বলে সুন্দর? আর কোনো সৌন্দর্যতে দেখলেন না? হুম। গাধা। আনিশা চলে যায় ঈশানের হাতে ফুচকা ধরিয়ে দিয়ে। ঈশান লজ্জা মাখা চাহনি দিয়ে তাকিয়ে থাকে। রবি আর ইমন আসে। ঈশান বলে, মেয়েটা কে? ওই যে আফতাব চাচার মেয়ে, মনে নেই? তুমি একদিন চাচাকে চুরি দোষ থেকে বাঁচালে, বলেছিল তার মেয়ে অসুস্থ, টাকা দরকার, তাই রাস্তার দোকানের পাশ থেকে টাকা চুরি করে ধরা পড়ে। লোকজন মারার আগেই তুমি তাকে বাঁচিয়েছিলে। চাচার মেয়ে আনিশা। কেন বলো তো? না, এমনি। মেয়েটা অনাথ আশ্রমের বাচ্চাদের ভালোবাসে। মনে আছে তোদের? আমরাও একসময় এখানে থাকতাম। এরপর আমরা এখন এই শহরের চেনামো। হ্যাঁ, রাহিস স্যারের সাথে তোমার প্রথম দেখা হয়েছিল। থাক, বাদ দে। চল, ভাবছি রোজ এখন থেকে বাচ্চাদের দেখতে আসবো। ঠিক আছে। ওরা তিনজন বাইক নিয়ে চলে আসে সেখান থেকে। আনিশা আড়াল থেকে ঈশানকে দেখছিল। মনে মনে ভাবছে, এমন হাবা গোবা দেখতে ছেলেকে কে ভয় পায়, গর্ধপ একটা। পরের দিন ঈশান আবার আসে সেখানে। আনিশাও এসেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এমন সময় একটা কল আসে ঈশানের। রাহিজের কল। ঈশান রিসিভ করে চলে আসে দূরে। কিছু সময় পর সেখানে মাহিনেরা আসে। মাহিন এসে ফুচকার অর্ডার দেয়। তারপর আনিশার দিকে তাকিয়ে থাকে। মাহিন বলে, এই মেয়ে, তুমি জানো এই এলাকার আমার মতো লোকের সাথে থাকলে কষ্ট পেতে হবে না। সোনার কাছায় রেখে দেব, খোঁজাই নিজ থেকে রাজি হয়ে যাও। আনিশা এসব কথা সহ্য করতে পারে না। চোখ মিলে তাকালো মাহিনের দিকে। তার কণ্ঠ ভয়ে কাঁপলেও ধীরভাবে বলে, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি দোকানে বসে কাজ করছি, আমার বাবা এখানে দাঁড়িয়ে। আপনাকে সম্মান দিচ্ছি, আপনি কেন অসম্মান করছেন? আমরা গরিব বলে কি যা ইচ্ছা বলবেন নাকি? মাহিন আনিশার নাক টেনে ধরে। আনিশা ফোঁস করে ওঠে। মাহিন তন হেসে গালে হাত রাখলো আনিশার। তারপর বলে, রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে, আর তোমার গলাটা কি নরম! উফ। ভাই, আমাকে একটু ছুতে দে। তোরা রাস্তাঘাটে কি শুরু করলি? দেখ না, গলাটা কি নরম। আনিশার সারা শরীর যেন রাগে কেঁপে ওঠে। হঠাৎই যেন পুরো পৃথিবীটা থমকে গেল ওর। আনিশার চোখে বজ্রপাতের আভা ফুটে উঠেছে। মুহূর্তে হাত তুলে জোরে চড় বসালো মাহিনের গালে। ঠাস করে একটা শব্দ হয়। মাহিনের বন্ধুরাও অবাক হয়ে গেছে। শব্দটা এত জোরে হলো যে আশেপাশে থাকা ক্রেতারা স্তব্ধ হয়ে গেল। কেউ চোখ মেলতে পারল না। আফতাব মিয়া তো হতভম্ব। তার চোখে জল এসে গেল, গলায় কথা আটকে গেল। কারণ এরপর কি ঘটতে পারে সেটা আফতাব ভালো মতোই বুঝতে পারছে। মাহিন হতবাক হয়ে তাকিয়ে রইল আনিশার দিকে। জীবনে কোনোদিনও কেউ তাকে এভাবে অপমান করেনি। গালের দাগে জ্বলুনি ছড়িয়ে পড়ল, কিন্তু ভেতরের জ্বালাটা আরো তীব্র হয়। সে দাঁত চেপে বলল, তুই সাহস করলি আমাকে বড় চড় মারার, দেখবি তোকে আমি কি কেমন শিক্ষা দেই। আনিশা ভীত হলেও চোখের দৃঢ়তা নিয়ে বলল, আপনি যতই ক্ষমতাবান হন না কেন, আমার ইজ্জত নিয়ে খেলতে পারবেন না। আপনার অনেক কিছু সহ্য করেছি, আর না। মাহিন আনিশার চুল চেপে ধরে টেনে বের করে। আফতাব এগিয়ে আসে কাছে। মাহিনের পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, স্যার, আমার একমাত্র মাইয়াডারে ছাইরা দেন। আপনি যা বলবেন আমি তাই করব। তবুও আমার মেয়েকে ছেড়ে দেন, ওর কোনো ক্ষতি করেন না। সর হারামি বাচ্চা, তোর মেয়েকে আজকে বোঝাবো মাহিন কি করতে পারে। চল শালি, আজকে তুই আমার রুম মেট হবি। বাবা, ছাড়ো ওকে, আমার মেয়ের ক্ষতি কইরো না, ওর বিয়ে হবে না বাবা। মাহিন আফতাবের বুকে জোরে একটা লাথি দেয়। আফতাব পড়ে যায় ছিটকে। রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে, মুখ কেটে যায়।
কিন্তু মনের ভেতরে তার মেয়ে হারানোর যন্ত্রণা এই কেটে যাওয়া যন্ত্রণার থেকেও যেন বিশাল হয়। রাস্তার মোড়ে ভিড় জমতে শুরু করেছে, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আর আফতাব মিয়া মুখ থুবড়ে পড়ে আছে মাটিতে, মুখ থেকে রক্ত ঝরছে, চোখ ভিজে উঠেছে, শুধু নিজের মেয়েকে নিয়ে চিন্তা করে। আনিশা তখন কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকিয়ে বলল, আমার বাবাকে মারবেন না, আমি যাব। দয়া করে আমার বাবাকে ছেড়ে দেন। আমার বাবাকে মারবেন না আপনারা। মাহিন হেসে ওঠে, তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিকৃতি হাসি, যেন সে এটাই চেয়েছিল। মাহিন বলে, আজকে চর মেরেছিস, এখন বোঝাবো মাইন কি করতে পারে। এই তোরা বুইরাটারে ছাড়, শালিকে নিয়ে চল। মাহিন আনিশাকে টেনে নিয়ে যায় বাইকের কাছে। বাইকে উঠাতে যাবে, ঠিক তখনই রাস্তায় ভারী বুটের শব্দ শোনা যায়। পেছন থেকে গম্ভীর গলায় ভেসে ওঠে, মাহিন, তোকে একবার বারণ করেছিলাম খারাপ কাজ করবি না, শুনিসনি? মাহিন, তাজিম আর শহীদ একসাথে ঘুরে তাকায়। চোখ হঠাৎ আতঙ্কে বড় হয়ে যায়। অন্ধকারের লাইট পোস্টের আলো স্পষ্ট দেখা যায় ঈশান দাঁড়িয়ে আছে, শহরের নামকরা গ্যাংস্টার, যার নাম শুনলেই পাড়ার ছোটখাটো গুন্ডারা দূরে সরে যায়। আর বড় নেতারা তো কথাই বলে না। ঈশান এগিয়ে আসে, চোখে যেন বজ্রপাতের আভাস। সে গম্ভীর গলায় বলে, মেয়েটাকে ছেড়ে দে মাহিন, চুপচাপ চলে যা। মাহিন ভড়কে গেলেও মুখ শক্ত করে বলল, ভাই দেখো, হিসেবটা আমার, তাই দয়া করে আমার বিষয়ে নাক না গলালেই ভালো হবে। তাজিমও সাহস করে বলে উঠল, তাছাড়া আপনি ওর বাপের চামচা, কেন তার ছেলের উপরে কথা বলবেন? নিজের কাজ করান, এসব আমাদের কাজ। ঈশান হেসে ওঠে, তার হাসিতে ভয় লুকানো নেই, বরং মৃত্যু লুকিয়ে আছে। তাই নাকি? আমার ধৈর্যের পরীক্ষা নিস না, বলছি ছেড়ে দে, চলে যা। আর তোদের পিছনে যার বাবাই থাক, সেই বাবাই ভালো করে জানে আমি কি করতে পারি। মাহিন এবার গর্জে উঠে বলে, ছাড়বো না। আমার গায়ে হাত তুলেছে, এই মেয়েকে ধর্ষণ করেই ছাড়বো। আমাকে তো সে চেনে না। কথাটা শেষ হতে না হতেই ঈশানের মুখ গম্ভীর হয়ে যায়, চোখের লাল রক্তিম রেখা যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। সে এক ধাক্কায় এগিয়ে যায় মাহিনের দিকে। ঈশান খুব বেশি কথা বলে না, কাছে যেতেই মাহিন ঘুষি চালাতে গেল, কিন্তু ঈশান একসাথে সরে গিয়ে এক ঘুষিতেই মাহিনকে ফেলে দিল রাস্তায়। রাস্তার মানুষেরা দেখতে থাকে এসব। আমার বন্ধুকে মেরেছিস, তুই বুঝিসনি এখনো? শাহিদ দৌড়ে এসে ঈশানের পিঠে লাফ দিল, কিন্তু ঈশান পেছনে হাত বাড়িয়ে ধরে তার চুল টেনে মাটিতে আশ্রে ফেলে। শাহিদের মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়। তাজিম এবার পকেট থেকে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে। আনিশা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, ঈশানকে বলে, সাবধান। ঈশান একপাশে সরে গিয়ে তার হাত চেপে ধরে, এত জোরে মুচড়ে দিল যে ছুরি মাটিতে পড়ে যায়। তারপর এক লাথি মেরে তাজিমকে ছিটকে দিল। চারপাশের ভিড় তখন থমকে দাঁড়িয়ে দেখছে, কেউ সাহস করছে না কিছু বলার। মাহিন আবারও উঠে এসে ঈশানের দিকে ঝাঁপ দিল। ঈশান এবার তাকে বুকের কাছে ধরে এক ঘুষি মেরে ফেলে দিল। তারপর তার কলার চেপে ধরে গর্জে উঠে বলে, মেয়েটাকে নিয়ে আর একবার কিছু বললে তাহলে এই শহরে তোর আর নাম থাকবে না, সাথে তোর বাবার নামও মুছে দেব, বুঝেছিস? মাহিন কাঁচতে কাঁচতে মাটিতে পড়ে যায়। ভয় আর রাগে তার শরীর কাঁপছে। সে রক্তমাখা মুখে বলে, কাজটা ঠিক করলি না তুই, এর খেসারত তোকে দিতে হবে। ঈশান হাসে। মাহিনকে আর কিছু বলে না। সে ধীরে ধীরে আনিশার দিকে তাকালো। সে কাঁপতে কাঁপতে বাবার পাশে দাঁড়িয়ে আছে। আনিশা ভয়ে কেঁদে বলল, আমার বাবাকে ওরা মেরে ফেলবে। দয়া করে আমার বাবাকে বাঁচান। চিন্তা করবেন না, আপনার বাবাকে কেউ ছুতে পারবে না, আমি থাকলে, সাথে আপনাকেও না। কথাটা বলেই সে চারপাশে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই শোনো, যার সাহস আছে এই মেয়ের দিকে তাকিয়ে দেখাক, আমি ঈশান আছি, যার দরকার মনে হয় আগে আমার সাথে হিসেব মিটাও। ভিড়ের মধ্যে থেকে কেউ শব্দও করল না, সবাই চুপচাপ সরে গেল। মাহিন, তাজিম আর শাহিদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে আগুন থাকলেও শরীরে সাহস নেই। শেষবার হুমকি দিয়েও মাহিন বলল, এই বিষয়ে রয়ে গেল, একদিন তোকে দেখাবো। ঈশান একপাশে দাঁড়িয়ে রক্ত ভেজা হাসি দিয়ে বলল, যেদিন আসবি সেদিন তোর শেষ হবে, এখন যা এখান থেকে। ওরা তিনজন দৌড়ে পালালো এখান থেকে। আনিশা ভয় পেয়েছে। আনিশা তখন হঠাৎ দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে, সে কাঁপছে, বুক ভিজে গেছে কান্নায়। আনিশা বলে,
আপনি না এলে আমার জীবন শেষ হয়ে যেত। বাবা বাবা শেষ হয়ে যেতেন। ঈশান একটু থমকে দাঁড়ালো। তার চোখে কঠিন গ্যাংস্টারের রাগ নেই, আছে শুধু নরম এক দৃষ্টি। সে ধীরে ধীরে আনিশার মাথায় হাত রাখলো, তারপর বলে, চিন্তা করো না, আমি আছি। আনিশা চোখ তুলে তাকালো ঈশানের দিকে। ঈশানের চোখে ঝড়ের পর শান্তির আলো লেগে আছে। এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি জড়িয়ে ধরলো তাকে। আফতাব মাটিতে বসে বলল, বাবা, তুমি না এলে আজ আমার মেয়েকে হারাতাম। আল্লাহ তোমার মঙ্গল করুক। ঈশান একটু হেসে বলল, চাচা, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। গরিবের মেয়ে হোক বা ধনী, মেয়ের ইজ্জত মানে সবকিছু। আনিশা ধীরে ধীরে হাত ছাড়লো, কিন্তু তার চোখে তখনও ভরসার অশ্রু। ঈশানের দিকে তাকিয়ে বলে, আমি কি আপনার কাছে একটা কথা বলতে পারি? কি কথা? আপনি সবার কাছে গ্যাংস্টার, ভয়ঙ্কর মানুষ, কিন্তু আমার কাছে আজ আপনি নায়ক। আপনি অন্যরকম ভালো মানুষ। কথাটা শুনে ঈশান একটু চুপ করে রইল। এতদিনে কেউ তাকে এভাবে বলেনি। সবাই তাকে ভয় পায়, ঘৃণা করে, যদিও সাধারণ মানুষ তাকে ভালোবাসে। কিন্তু আনিশার চোখে সে ভিন্ন কিছু দেখেছে, যেটা শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর একটুকু টান। রাস্তার বাতাসে হালকা শীত, আকাশে তখনও কিছুটা আলো রয়ে গেছে। রবি আর ইমন এসেছে। ঈশান ধীরে ধীরে বলল, নায়ক নই আমি, কিন্তু তুমি যদি আমাকে এমন ভাবো তবে মনে হয় আমার জীবনটা এখনো পুরো অন্ধকার হয়নি। আনিশা হেসে ফেলল অশ্রু ভেজা মুখে। তারপর হঠাৎ করে সে আবার ঈশানকে আলতো করে জড়িয়ে ধরে বললে, ধন্যবাদ, ধন্যবাদ আমাকে আর বাবাকে বাঁচানোর জন্য। ঈশান ও হাত রাখলো তার কাঁধে। অনেকদিন পর তার ভেতরে এক অচেনা উষ্ণতা অনুভব হয়, যা এর আগে কখনো হয়নি। আফতাব মিয়াকে ধরে ওঠানো হয়। ভিড় সরে গেছে। মাহিন, তাজিম, শাহিদ দূরে অন্ধকারে হারিয়ে গেলেও ঈশানের চোখে তাদের জন্য হুঁশিয়ারির ঝলক রয়ে গেছে। কিন্তু সেই রাতটা আনিশার কাছে চিরস্মরণীয় হয়ে রইল। এক গ্যাংস্টারের ভেতরে লোকানো নায়ককে সে খুঁজে পেয়েছে। আর ঈশানের জন্য যে মানুষটাকে সারা বছর ভয় পায়, সেই মানুষের কঠিন বুকেও প্রথমবার কারো অশ্রু ভিজে উঠেছে। কাশিম নামটা শহরের ব্যবসায়িক জগতে এক আলাদা ওজন রাখে। সামনের দিকে তার একের পর এক ব্যবসা। তার টেক্সটাইল, ইম্পোর্ট, এক্সপোর্ট, কনস্ট্রাকশন কোম্পানি। সংবাদপত্রে প্রতিদিন ছবি ছাপা হয়। কোথাও মন্ত্রীদের সাথে হাসি মুখে হাত মেলাচ্ছেন, কোথাও বিদেশি কোম্পানির সাথে সই করেছেন কোটি টাকার চুক্তি। কিন্তু শহরের অন্ধকার গলিতে যারা একটু জানে তারা বোঝে, কাশিমের আসল ব্যবসা সামনের দোকানদারি নয়। তার আসল রাজত্ব লুকিয়ে আছে টেবিলের নিচে। অস্ত্র, মাদক, মানুষের দেহ, ব্যবসা, সবকিছুর সাথে যুক্ত সে। সবচাইতে বেশি লাভ হয় বিদেশি মেয়েদের এনে সাপ্লাই দেওয়ায়। রাতের ক্লাবগুলোতে, ভিআইপি হোটেলের স্যুটে ধনীদের নোংরা চাহিদার বাজারে কাশিমি রাজা। এইবার তার সবচেয়ে বড় চালান আসতে চলেছে। মালয়েশিয়ার থেকে আসছে এক কন্টেইনার ভর্তি মেয়ে, 30 জন বিদেশি তরুণী। তারা অতি সুন্দরী, টলমলে চোখ, ভেতর সমস্ত মুখ। কাগজে কলমে কন্টেইনারে আছে ইলেকট্রনিক যন্ত্রাংশ। কিন্তু সমস্যা হলো, এইবার পুলিশ আগে থেকে খবর পেয়েছে। বন্দর ঘিরে রেখেছে গোপনে, যা কাশেমের কাছেও খবর পৌঁছে গেছে। সন্ধ্যা নেমেছে। শহরের আকাশে তখনও সূর্যাস্তের লালচে আলো। রাজধানীর অভিজাত এলাকায় রাহিজের বিশাল বাংলো, 3 তলা বাড়ি, চারপাশে অস্ত্রধারী পাহারা। রাহিজ এখন দলের সভাপতির সাথে এমপিও, ক্ষমতার চূড়ায় বসে আছে। ব্যবসায়ী, নেতা, মন্ত্রী সবাই তার দোরগোড়ায় মাথা নত করে। ড্রয়িং রুমের আলো ঝলমলে ঝাড় বাতির নিচে রাহিজ বসে আছেন। টেবিলে আছে দামি হুইস্কির গ্লাস, হাতে এক সিগারেট। তার সামনে বসা কাশেম, কপালে ঘাম, চোখে চিন্তার ছাপ। কাশেম টেবিলের উপরে একটা ব্রিফকেস রাখলো। ঠক করে শব্দ হলো। ব্রিফকেস ভরে আছে টাকার বান্ডিল। রাইস ভাই, এখানে 2 কোটি টাকা আছে। আমার কন্টেনারের ট্রাক যেভাবে হোক বন্দর থেকে গোডাউনে আনতে হবে। আপনি ছাড়া আর কেউ এটা করতে পারবে না। রাহিজ সিগারেট হতে ধোয়ার রিং ছেড়ে হেসে বলল, বাহ, একেবারে 2 কোটি। তবে এত টাকা খরচ করার মতো কন্টেনারে কি আছে? কাশিম তার ঠোঁট কামড়ে একটু নিচু গলায় বলল, এই জন্য তো আপনারে বলতে হবে। মেয়ে আছে এক কন্টেনারে, 30 জন বিদেশি। দেশে নাইট ক্লাবে এক একজন কোটি টাকা উঠবে।
মাল আমার জায়গা মতো চাই। রাহিজ ব্রু কুচকে তাকালো। কাশেম হাসে। ড্রিঙ্ক কষে চুমুক দিল সে। রাহিজ বলে, খুবই রিস্কি কাজ কাশেম, পুলিশ তো আগে থেকেই খোঁজে আছে। ধরা পড়লে শুধু ব্যবসা নয়, তোমার সালা যাবে সব। কাশেম গিলে ফেলল লালা। ভয় নিয়ে সে বলল, এই জন্যই তো আপনার কাছে এসেছি ভাই, আপনি হলে সব পারবেন, প্লিজ কিছু করুন। রাহিজ সিগারেটের ছাই ফেলে দিয়ে ধীরে ধীরে বলল, একজন আছে যাকে দেখলে পুলিশ কেন মন্ত্রীও চোখ বন্ধ করবে। সে যদি কন্টেনার আনতে যায় কেউ বাধা দিবে না, কিন্তু একটা সমস্যা, সে যদি জানে ভেতরে কি আছে তবে তোমার সব শেষ। সে খারাপ কাজ করতে চায় না। কে সে? রাহিজ হেসে নাম উচ্চারণ করলো ঈশান। শব্দটা কাশেমের কানে ঢুকতেই শরীরে কাঁপন চলে আসে। কাশেম যত শক্তিশালী হোক না কেন, শহরে একটা নাম আছে যা শুনলেই সবাই থেমে যায়, আর সেই নামটা হলো ঈশান। ঈশানকে সবাই গ্যাংস্টার বলে, কিন্তু তার অবস্থান কেবল গুন্ডাদের জগতে সীমাবদ্ধ নয়। পুলিশও তাকে ভয় করে, মন্ত্রীরাও তার সাথে সরাসরি বিরোধ করে না, কারণ তার হাতে আছে ভয়ের চাবি। তার নিজের সেনা, তার প্রভাব আর তার নির্মমতা সবার থেকে আলাদা। কাশেম তোতলাতে তোতলাতে বলল, ভাই, সে যদি জানে ভিতরে মেয়ে আছে তাহলে তো শেষ। সে তো কারো অন্যায় সইতে পারে না। সেটাই, তাই তোমাকে সাবধান করছি। আমি চাইলেও এখন ফোন দিয়ে ওকে ডাকতে পারি, কিন্তু তুমি কি রাজি? রাজি, শুধু বলবেন ভিতরে ইলেকট্রনিক্স মাল আছে। বেশ। কাশেম মুখ শুকিয়ে ফেলল, চোখে ভয়ের ছাপ। ঠিক তখনই দরজাটা ধাক্কা খেয়ে খুলে গেল। ভেতরে ঢুকলো মাহিন, রাহিজের ছেলে। সাধারণত সে বাবার ড্রয়িং রুমে প্রবেশ করে হাসি ঠাট্টায়, কিন্তু আজ তার মুখে হাসি নেই। শরীরে আঘাতের দাগ, জামা ছেঁড়া, ঠোঁট কাটা, ঠোঁট ফাটা, হাঁটতে কষ্ট হচ্ছে। রাহিজ চমকে ওঠে, দাঁড়িয়ে বলে, কি হয়েছে তোর? কারা এই অবস্থা করলো? কাশেমও অবাক হয়ে তাকালো। শহরের নামকরা গুন্ডাদের একজন মাহিন আজ এভাবে জখম হয়ে ফিরেছে। মাহিন দম নিতে নিতে বলল, ঈশান ঈশান করছে, এই অবস্থায় ওকে আমি কুকুরের মতো রাস্তায় ফেলে মারবো। নামটা বলতেই ঘর নিস্তব্ধ হয়ে যায়। কাশেমের বুকের ভেতরটা হিম হয়ে গেছে। রাহিজ অবিশ্বাসে তাকিয়ে বলল, ঈশান? কেন? রাহিজ জানে ঈশান কখনো অকারণে কারো গায়ে হাত তুলবে না। মাহিন দাঁতে দাঁত চেপে বলল, একটা মেয়ের জন্য বস্তির এক মেয়েকে নিয়ে ঝামেলা হয়েছিল। আমি আর আমার বন্ধুরা ওকে নিতে গিয়েছিলাম, কিন্তু ঈশান এসে বাবাকে একা আমাদের তিনজনকে শেষ করে দিয়েছে। তোমার মনে হয় কাজটা করে সে আমার গায়ে হাত তুলেছে? আমি ওকে না মারা অবধি শান্তি পাবো না। আমার শরীর যত লাথি আর ঘুষি মেরেছে আমি সব কয়টা ওকে ফেরত দেব। মাহিনের চোখে প্রতিশোধের আগুন। কাশেম থমকে গেল। সে বুঝলো তার সবচেয়ে ভয়টা সত্যি সত্যি হতে চলেছে। যদি রাহিজ এখন ঈশানকে সামনে আনে, তাহলে কন্টেইনার তো দূরের কথা, কাশেমের সব গোপন অন্ধকার ফাঁস হয়ে যাবে। রাহিজ কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে সিগারেট নিভিয়ে বলল, ঈশান সত্যি তোমাকে মেরেছে? বাবা, আমি কসম কাটছি, আমি ঈশানকে শেষ না করা অবধি শান্তি পাবো না। আচ্ছা আমি দেখছি, ভিতরে যাও তুমি। এমন সময় ঈশান ভিতরে আসে। ঈশানকে দেখে মাহিন রাগে গজগজ করে ভিতরে চলে যায়। তারপর ঈশান এসে বসে চুপচাপ রাহিজের সামনে। টেবিলে দেখতে পাই টাকার ব্রিফকেট পড়ে আছে। ঈশান সেদিকে না তাকিয়ে সিগারেটের প্যাকেটে হাত তুলে নেয়। তারপর সিগারেটে আগুন জ্বালিয়ে বলে, সিংহ যখন মনে রাজা হয় তখন দূর থেকে বুড়ো বাঘ আর নেংড়েরা গর্জন করে ক্ষমতা নিতে চায়, কিন্তু কেউ সাহস করে সিংহের কাছে আসে না। আপনার ছেলেকে সাবধান করবেন। ঈশান, তোমার নিশ্চয়ই মনে আসছে তুমি যেদিন খলিদকে মেরে ফেলেছিলে। পুলিশকে যদি সব আমি বলে তোমাকে জেলে পড়ে দিত, কিন্তু তোমাকে আমি আমার কাছে রেখেছিলাম। তুমি আমার ছেলেকে মারলে। আমার কাছে যা ভালো লাগে না তাই যদি হয়, তবে মন্ত্রীর ছেলেকে নয়, মন্ত্রীকেও সরিয়ে দেব। আচ্ছা বাদ দাও, একটা কাজ আছে। কি কাজ? বন্দর থেকে কন্টেনার ট্রাক আনতে হবে, কাশেমের গোডাউনে পৌঁছায় দিতে হবে। কন্টেনারে কি আছে? কাশিম ঢোক গেল। রাহিজের দিকে তাকিয়ে আছে। রাহিজ
সিগারেট হাতে নিয়ে বলে, ইলেকট্রনিক্স মালামাল একটু পাচার টাইপের করে আনতে হবে, তাই পুলিশ থাকতে পারে। তুমি কাজটা করে দিও, যা টাকা লাগে নিয়ে যাও এখান থেকে। আচ্ছা, কাজ হয়ে যাবে। ঈশান কথাটা বলে সেখান থেকে চলে যায়। কাশিম যেন হাঁপ ছেড়ে বাঁচে। রাহিজ চুপচাপ ঈশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ঈশান চলে যেতেই কাশিম আস্তে আস্তে বলল, ভাই তাহলে তো আপনার জন্য এটা সুযোগ। আমি যদি আপনাকে সাহায্য করি আর আপনি যদি ঈশানকে সরিয়ে দেন, তাহলে আমার ব্যবসাও বাঁচবে, আপনার প্রতিশোধও নেওয়া হবে। আমি আপনার চোখেই দেখেছি ঈশানের প্রতি আপনার রাগ, সরাবেন ওকে? রাহিজ তাকিয়ে রইল কাশিমের দিকে। চোখে এক অদ্ভুত খেলা এসে জমেছে, যা আগে ভাবিনি সেটাই ভাবনাতে উকি দিচ্ছে রাহিজ। বলে, তুমি কি জানো কাশেম, ঈশানকে সরানো মানে শুধু একজন মানুষকে শেষ করা নয়, মানে শহরের অর্ধেক শক্তি নিজের বিপক্ষে আনা। ওর এক ডাকে হাজার হাজার লোক রাস্তায় নামে, কিভাবে সম্ভব হবে? কিন্তু ভাই, যদি ও থাকে তবে আপনার ছেলেকে মরতে হবে। আপনি যতই খারাপ হন না কেন, নিজের চোখে সামনে আপনার ছেলের লাশ আর ছেলের খুনিকে দেখতে চাইবেন না। এমন সময় মাহিন আসে আবার সেখানে। মাহিন দাঁতে দাঁত চেপে বলল, আমি ভয় পাই না, আমি শুধু চাই আমার বাবা সহতা, আমি চাই আমার প্রতিশোধ। বাবা তুমি শুধু একবার বলো, আমি সব ব্যবস্থা করে ফেলবো। রাহিজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জানালার দিকে গিয়ে বাইরের অন্ধকার গলির দিকে তাকায় সে। শহরটা আলোয় ঝলমল করছে, কিন্তু সেই আলোর নিচে লুকিয়ে আছে অন্ধকার। তার মনে দ্বন্দ্ব এসে উকি দেয়। একদিকে টাকা, ক্ষমতা, রাজনীতি, অন্যদিকে ছেলে মাহিনের প্রতিশোধ আর নিজের সম্মান। সে ধীরে ধীরে বলল, কাশেম, তুমি অনেক বড় খেলা খেলতে চাইছো। ঈশানকে ব্যবহার করে কন্টেনার আনতে চাইছো, তাকে সরানোর কথা বললে, কিন্তু শোনো, এখন খেলা বদলাবে। মানে? রাহিজ ঘুরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, এখন ঈশানকে বোকা বানাতে হবে। যদি ওকে সরাসরি বাধা দেই আমরা শেষ, কিন্তু ওকে যদি খেলার নামাই তবে হয়তো সুযোগ তৈরি হবে, কন্টেনারও আসবে, প্রতিশোধও নেওয়া হবে। মাহিনের চোখে ঝিলিক দেখা দেয়। তার মানে ওর বাবা অনুমতি দিয়েছে। মাহিন সাথে সাথে প্রশ্ন করে, তাইলে বাবা তুমি ঈশানের বিরুদ্ধে নামবে? রাহিজ এক গম্ভীর শ্বাস ফেলে বলল, হ্যাঁ, এবার সময় এসেছে। সব নেতাদের ডাকো। এতে যত নেতা সাথে ঈশানের ঝামেলা হয়েছে সবার শক্তি একত্র হলে ঈশান শেষ। মাহিন অনেক খুশি হয়। এবার ঈশানকে সরাতেই হবে। রাত গভীর হয়েছে, শহরের আলো এখনো ঝলমল করছে, কিন্তু আনিশার পাড়াটা অন্ধকারে ঢেকে আছে। ওদের ছোট্ট একটা ভাঙাচোরা বাড়ি, টিনের চালা, দেয়ালে ফাটল, কোথাও কোথাও স্যাঁতস্যাঁতে দাগ। বাড়ির ভেতর থেকে মৃদু আলো বের হচ্ছে। আনিশা জানালার পাশে বসে আছে। সারা দিনের ঘটনার পরও তার বুকের ভিতর এখনো ধুকপুক করছে। মাথায় ঘুরছে একটা নাম, ঈশান। সে ভাবছে কিভাবে আজ তার জীবনটা ওলটপালট হয়ে গেল। একদিকে বাবার লাঞ্ছনা, অন্যদিকে নিজের সম্মান হারানোর ভয়। আর সেই অন্ধকারের মধ্যে হঠাৎ করে এসে দাঁড়ালো এক মানুষ, যাকে সবাই ভয় পায়, কিন্তু সেই তাকে বাঁচালো। ঠিক তখনই গেটের সামনে বাইকের শব্দ শোনা গেল। রাতের নীরবতা ভেঙে গেছে। আনিশার বুক কেঁপে উঠল। মাহিন এসেছে নাকি? জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখেই বুকটা কেমন খুশিতে কেঁপে উঠে আনিশার। ঈশান হেলমেট খুলে হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসছে। চোখে মুখে সেই ভয়ঙ্কর কঠোরতা নেই, বরং চোখে আছে এক অদ্ভুত নরম আলো। আনিশার বুক দুলে উঠল। দরজার কাছে এসে দরজায় হালকা টোকা দেয় ঈশান। তারপর ধীর গলায় বলে, আনিশা, আমি ঈশান। আনিশার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেছে। তখনই দরজা খুলতেই সে দেখলো ঈশান দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখে পড়েছে। ঈশানের কঠিন সেই চোখ আজ অদ্ভুতভাবে শান্ত দেখাচ্ছে। আনিশা এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর নিচু গলায় বলল, আপনি এখানে, তাও রাতে? হ্যাঁ জানি রাত হয়েছে, কিন্তু তোমাকে একবার দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। একটা কাজে যাব তো, হঠাৎ মন বলল তোমাকে দেখি। আনিশার চোখে যেন অদ্ভুত অনুভূতি উকি দেয়। সে একটা ঢোক গিলে বলল, এইভাবে বললে খুব লজ্জা লাগে। তাহলে? আপনি জানেন, আপনি আজ না থাকলে আমি শেষ হয়ে যেতাম। ঈশান এগিয়ে এসে তার দিকে তাকালো। আনিশার হাত ধরে আনিশা কেঁপে ওঠে। ঈশান বলে,
আমি জানি, কিন্তু আমি চাই না তুমি কোনোদিনও ভেঙে পড়ো। তুমি হাসবে বাঁচবে, এটাই চাই। আনিশা মাথা নিচু করলো, ঠোঁটে অদ্ভুত কাঁপন খেলে যাচ্ছে। দুজনে বারান্দার পুরনো বেঞ্চে বসলো। চারপাশে অন্ধকার, শুধু মৃদু বাতাস বইছে। আফতাব মিয়া ঘুমাচ্ছে। ঈশান হাতের আঙ্গুল দিয়ে বেঞ্চে ঠুকঠুক করে। হঠাৎ বলল, আনিশা, জানো, আমি জীবনে অনেক কিছু দেখেছি, রক্ত, খুন, বিশ্বাসঘাতকতা, সবকিছু। কিন্তু আজ তোমার চোখের অশ্রু দেখে মনে হলো আমি বোধহয় মানুষ হিসেবেই বেঁচে আছি তোমার জন্য। আনিশা অবাক হয়ে তাকালো ঈশানের দিকে। ঈশানকে বলে, আপনার মতো মানুষও এমন কথা ভাবে? আমি মানুষ না নাকি? সবার কাছে আমি গ্যাংস্টার, ভয়ঙ্কর একজন, কিন্তু ভেতরে আমি কি একা শূন্য একটা মানুষ। আর আজ মনে হচ্ছে তুমি সেই শূন্যতার ভেতরে আলো জ্বালিয়ে দিয়েছো। আমার কেউ নাই, অনাথ একজন মানুষ। আনিশার গাল গরম হয়ে উঠল। এমন কথায় ঈশানের প্রতি বড্ড মায়া জন্মায় ওর। ঈশানকে বলে, আমি কিছু করিনি। করেছো, তুমি আমার কাছে ভরসার নাম হয়ে গেছো। আনিশার ঠোঁট কেঁপে উঠল। তার বুকের ভেতর হঠাৎ করে এক অচেনা উষ্ণতা ছড়িয়ে যায়। আনিশা ধীরে ধীরে হাত বাড়ায়, ঈশানের হাতের উপর রাখে। আনিশার হাত ঠান্ডা, সে ধীরতার সাথে বলে, একটা কথা বলি, আমি জানি না কেন, কিন্তু আপনাকে দেখলেই মনে হয় আমি নিরাপদ মনে করি। ঈশান চুপ করে তার হাত ধরে রাখে। তারপর আস্তে করে বলল, আমি নিজেকে যতবার প্রশ্ন করি কেন বেঁচে আছি, উত্তর পাইনি। আজ উত্তর পেয়েছি। আমি বেঁচে থাকাকালীন যেন তোমাকে রক্ষা করতে পারি। অনাথ হয়ে জন্মেছিলাম, মা বাবাকে জানি না। শহরের অনাথ আশ্রম থেকে বড় হয়েছি। এই নেতা সেই নেতা সবাই আমাদের ব্যবহার করেছে, নামেই শুধু তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। বেঁচে থেকেছি এতদিন নিজের জন্য। ঈশান কথা শেষ করে তাকায় আনিশার দিকে। দুজনের চোখে চোখ আটকালো। সময় যেন থেমে গেছে। ঈশান ধীরে বলল, আনিশা, আমি চাই না তুমি কখনো ভয় পাও। আমি আছি, যত বড় ঝড় আসুক আমি তোমার পাশে দাঁড়াবো। আনিশা অশ্রু ভেজা চোখে তাকালো ঈশানের দিকে। তারপর বলল, আপনি কি কথা দিচ্ছেন? হ্যাঁ, সারা জীবন থাকবো। তুমি চাইলে আমি আমার জীবনটাকে বদলে ফেলতে পারি, রক্তের রাস্তা ছেড়ে শুধু তোমার জন্য একটা নতুন রাস্তা বানাবো। তাহলে আমিও একটা কথা দিচ্ছি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। যত কষ্ট আসুক আমি আপনার পাশে থাকবো। দুজনে হাত শক্ত করে ধরল, প্রতিশ্রুতির মতো। হালকা বাতাস বয়ে যাচ্ছে, চারপাশে নিস্তব্ধতা। আনিশা আস্তে করে ঈশানের কাঁধে মাথা রাখে। তার চোখ বন্ধ। মনে হলো পৃথিবীর সব ভয় যেন গলে গেল এই কাঁধে মাথা রাখতেই। ঈশান থমকে গেছে। তারপর ধীরে ধীরে আনিশার মাথায় হাত রাখে সে। আঙ্গুলের ছোঁয়া যেন আশ্বাস, সান্ত্বনা দেবার মতো বোলাতে শুরু করেছে। দুজনেই কোনো কথা বলছে না, শুধু বুকের ভেতরের শব্দ শুনছে। একসময় আনিশা ফিসফিস করে বলল, আপনি জানেন আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম কেউ থাকবে যে আমার দিকে তাকিয়ে বলবে আমি আছি। আজ মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাহলে আমিও কিছু বলি। আমি জীবনে কখনো কাউকে বলিনি, কিন্তু আজ বলছি, আমি তোমাকে ভালোবাসি আনিশা। আনিশা কেঁপে উঠল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটে এক চিরকালের হাসি ফুটে উঠেছে। সে হাসিতে বলে, আমিও আপনাকে ভালোবাসি ঈশান। যদি একদিন আপনি সব ছেড়ে দেন, আপনার গ্যাং, আপনার ভয়ঙ্কর জীবন, তাহলে তোমাকে নিয়ে চলে যাব অনেক দূরে, সমুদ্রের ধারে। একটা ছোট্ট ঘর করব, তুমি রান্না করবে, আমি মেঝেতে বসে খেয়ে হাসবো, রাতে ছাদে শুয়ে তারা গুনবো। এটাই আমার স্বপ্ন। তাহলে আমাদের স্বপ্ন এক, মানে আমাদের জীবনও এক হয়ে যাবে। আনিশা তার হাত দুটো দিয়ে ঈশানের হাত চেপে ধরল। তারপর বলে, আমার আর কিচ্ছু চাই না, শুধু চাই আপনি থাকবেন সারা জীবন আমার পাশে। আমি থাকবো, মৃত্যু হলেও তোকে ছেড়ে যাব না। রাত আরো নীরব হলো। হঠাৎ বিদ্যুতের লোডশেডিং। চারপাশ অন্ধকার, শুধু চাঁদের আলো এসে পড়ল দুজনের মুখে। আনিশা ঈশানের দিকে তাকালো। মনে হলো এই মানুষটাই তার পৃথিবী। সে আস্তে করে বলল, আজ যদি পৃথিবী শেষ হয়ে যায় তবুও আমি খুশি, কারণ আজ আমি আপনাকে পেয়েছি। না আনিশা, পৃথিবী শেষ হবে না, কারণ আমাদের গল্প এখনো শুরুই হয়নি। দুজনে একে অপরের চোখে চোখ রেখে বসে রইল, যেন চারপাশের সবকিছু হারিয়ে গেছে, শুধু বেঁচে আছে তাদের ভালোবাসা। এরপর ঈশান বিদায় নেয়। সে চলে যায় বন্দরের দিকে, আর মাহিন আসে আনিশার বাড়ির সামনে। তারপর
আনিশা সবে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল, অন্ধকার উঠোনে হঠাৎ করেই যেন একটা ছায়ামূর্তি নড়ে ওঠে। তার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ ঈশান তো চলে গেছে। তাহলে আবার কে আসবে এখন? আনিশা কাপা গলায় প্রশ্ন করে, কে? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো তার দিকে। তীক্ষ্ণ চাঁদের আলোয় চেনা মুখটা ফুটে উঠল। মাহিন এসেছে। মাহিন মুখে একটা শয়তানি হাসি মেখে আনিশার হাত চেপে ধরে বলল, কি গো সুন্দরী, ভুলে গেছো আমাকে? মাহিনের গলা শুনতেই আনিশা ভয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু মাহিনের হাতের চাপ এত শক্ত যে সে কিছুতেই ছাড়াতে পারল না। আনিশা কাপা কণ্ঠে বলল, আপনারা এখানে কেন? প্লিজ চলে যান। শালি, আমাকে সবার সামনে চড় মারা, আজ তোকে দেখাবো কে মাহিন। এবার তাজিম আর শাহিদও ভেতরে ঢুকে পড়ে। ওরা তিনজন ভেতরে ঢুকলো। তারা দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। ঘরটা মুহূর্তেই যেন অন্ধকার আর আতঙ্কে ভরে উঠল। আনিশা চিৎকার করে উঠে বলে, বাবা, বাবা। ঘুম ভেঙে আফতাব দৌড়ে বেরিয়ে এলো। তার চোখে আতঙ্ক। মেয়ের এমন চিৎকার যেন তার বুক কাঁপিয়ে দেয়। সে এসে দেখে মাহিনেরা তার মেয়েকে ধরে আছে। সে বলে, তোমরা এখানে কেন এসেছো? আমার মেয়েকে ছেড়ে দাও। আফতাব এগিয়ে আসতেই মাহিন কোমর থেকে পিস্তল বের করে কোনো দ্বিধা না করেই সোজা ট্রিগার চেপে দিল। থাম করে শব্দ হয় একটা। গুলির শব্দে পুরো বাড়িটা কেঁপে ওঠে। আফতাব বুক চেপে মাটিতে লুটিয়ে পড়ল। রক্তে ভিজে গেল মেঝে। বাবা! আনিশার কণ্ঠ যেন আটকে গেছে। চোখের সামনে নিজের বাবাকে মরতে দেখে তার শরীর অবশ হয়ে গেল। আফতাব ওখানেই মারা যায়। আনিশার মুখ থেকে কোনো শব্দ বের হলো না আর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তাৎক্ষণিক। তার হাত পাও কাঁপতে লাগলো। মাহিন কাছে এসে আনিশাকে ধাক্কা দিল। আনিশা পড়ে গেল বাবার দেহের পাশে। রক্তের গন্ধ, মৃত্যুর ভীতিকর নীরবতা সব মিলে যেন আনিশার পৃথিবী থেমে গেছে। তাজিম এগিয়ে এসে বিদ্রুপের হাসি দিয়ে বলে, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না, বুঝলি? সব জামা কাপড় খোল। মাহিন তাজিম জামা খুলতে শুরু করে। মাহিন জানালা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকালো। সে বলে, ভাই তাড়াতাড়ি কাজ সেরে ফেলো, ও আসলে মুশকিল হবে। মাহিন আনিশার দিকে ঝুঁকে পড়ে বলে, শালি, আজ থেকে শিক্ষা দেব, ধরোকে। এরপর মাহিন এসে আনিশাকে ধর্ষণ করে। আনিশা যেন বাধা দিতে পারে না। আনিশার চোখ থেকে পানি নীরবে গড়িয়ে পড়তে শুরু করেছে। মাহিনের শেষ হলে তাজিম আসে। সেও ইচ্ছামতো আনিশার শরীর নিয়ে খেলতে থাকে। তাজিমের শেষ হলে শাহিদও দেরি করে না। সেও এসে ঝাঁপিয়ে পড়ে আনিশার উপর। তিনজনের কাজ শেষ হলে মাহিন তার পিস্তলের পেছনের অংশ জোরে চেপে ধরে আনিশার মাথায় জোরে বাড়ি দেয়। আনিশার কপালের এক পাশ ফেটে রক্ত বের হতে শুরু করে। এরপর সে চোখ বন্ধ করে যন্ত্রণায়। মাহিনেরা জানে আনিশা মরে গেছে। তারা আর দেরি করে না, দৌড়ে চলে যায় সেখান থেকে। ওদিকে ঈশান পৌঁছেছে বন্দরে। কাশিমের বলা কন্টেনার খুঁজে বের করে। সেটা নিয়ে সে এগিয়ে আসতে থাকে শহরের দিকে। নির্জন একটা জায়গাতে আসতেই শুনতে পায় ভেতর থেকে কান্নার শব্দ। ঈশান গাড়ি থামায়। কন্টেনার তালা মারা। ভালো করে কান পাততেই শুনতে পায় ভেতর থেকে কারা যেন কাঁদছে আর শব্দ করছে। মাহিন কন্টেনারের তালায় গুলি করে। সাথে সাথে দরজা খুলে যায়। তাকিয়ে দেখে কতগুলো মেয়ে। ঈশান বুঝে যায় তাকে মিথ্যা বলে খারাপ কাজ করিয়ে নিতে চেয়েছে রাহিজ আর কাশেম। মেয়েগুলো ভয়ে বসে থাকে। ঈশান ইংরেজিতে বলে, তোমরা মুক্ত, তোমরা থানায় চলে যাও, কেউ তোমাদের কিছু বলবে না। ঈশানের কথা মতো ওরা সবাই নামে। তারপর চলে যায় সেখান থেকে। ঈশান ফোন করে বের করে। রাহিজকে কল দেয়। রিসিভ করে রাহিজ, হ্যাঁ ঈশান। আমি বলেছিলাম না আমাকে দিয়ে খারাপ কাজ করাবেন না? খালিদের কথা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ আছে। আজকের পর তুমি এমনিতেই কোনো কাজ করতে পারবে না। মানে? পিছনে তাকাও। ঈশান পেছনে তাকায়। দেখে রাহিজেরা দাঁড়িয়ে, সাথে পুলিশ আরো কিছু অস্ত্রধারী ছেলেরা। ওরা চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে ঈশানকে। ঈশানের দিকে কয়েকজন এগিয়ে যায়। ঈশান গুলি করে, কিন্তু কতক্ষণেই বা সবার থেকে বাঁচবে। একসময় ঈশানকে কোন ঠাসা করে ফেলে ওরা। রাহিজ এসে ঈশানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর মাথায় বাড়ি মেরে রাস্তার পাশের জঙ্গলে ফেলে আসে। তারপর
শহরের রাতটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে জমে উঠেছিল ভয়ঙ্কর এক ঝড়। সেই ঝড়ের প্রথম অংশের নাম আনিশাকে ধর্ষণের পর মেরে ফেলা। তাজিম আর শাহিদ মাহিনের সাথে যোগ দিয়ে এসব করে। সে রাতে আনিশাদের ঘরের ভেতর থেকে ভেসে আসে চিৎকার, কান্না আর নৃশংসতার শব্দ। তারপর সব স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দরজা খুলে তিনজন বেরিয়ে আসে। আনিশা মেঝেতে নিথর পড়ে আছে বাবার রক্তের পাশে। মাহিন থুতু ফেলে বলেছিল, শালিম মরুক, চল সবাই। ওরা বেরিয়ে যায়। রাত আবার নিস্তব্ধতা হয়ে গেল, কিন্তু তখনও একটা মৃদু নিঃশ্বাস বেঁচেছিল আনিশার শরীরে। অন্যদিকে বন্দরে যুদ্ধের প্রস্তুতি চলছিল। ঈশান একাই গিয়েছিল। তার সিদ্ধান্ত ছিল তার নিজের লোকজনকে বিপদে ফেলবে না। রাতের অন্ধকারে ট্রাক দাঁড়িয়েছিল, কন্টেইনার ভর্তি মেয়ে। রাহিস লোকজন নিয়ে হাজির হয়। ঈশান, আজ তোর খেলা শেষ। ঈশান ঠান্ডা চোখে তাকালো। ঈশান বুঝে যায় তাকে মারতেই সবাই এসেছে। সব নেতা পুলিশ আজ এক জায়গাতেই হয়েছে। রাহিস বলে, তুই বড় গ্যাংস্টার হয়েছিস তাই না? ভাবছিস ওমর ভুল করেছিলি ঈশান, আর ভুল আমারও ছিল। তোকে প্রথম দিন যদি খলিদের কথা শুনে মেরে ফেলতাম। কথা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় গুলি। চারপাশে আগুনের ফুলকি ঘুরে বেড়ায়। ঈশান লড়ল একাই। অনেকজনকে সে কাবু করে, কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি ছিল। রাহিস পিছন থেকে গুলি চালায়। ঈশানের কাঁধ থেকে আর বুকে লেগে গেল গুলি। সে মাটিতে লুটিয়ে পড়ে। ছুরিও মারে সে। রাহিস এগিয়ে এসে হাসি দিয়ে বলে, গ্যাংস্টার ঈশান, আজ তুই ইতিহাস। তোর জোরে সিংহ নয়, বাঘ হবে রাজা। চলো সবাই। ওরা চলে যায়। ঈশান চোখ বন্ধ করে। ওরা ভেবেছিল সব শেষ করে দিয়েছে, অচেতন দেহ ফেলে রেখে চলে এসেছে। সেই সময় বন্দরের কাছেই লুকিয়েছিল রবি, ঈশানের বিশ্বস্ত মানুষ। ঈশান তাকে আগেই দূরে থাকতে বলেছিল, কিন্তু রবি মানেনি। সে দৌড় এসে রক্তাক্ত ঈশানকে তুলে নিল। ভাই, আমি আছি। ছোট থেকে তোমার সাথে আছি। নিজের ভাই মনে করে আমাকে রেখেছো। তোমার কিছু হতে দেব না। হাল ছেড়ো না ভাই, আমি আছি। রবি ঈশানের রক্তে ভেজা শরীর নিয়ে সে গোপনে একটা ভ্যান চালিয়ে ঈশানকে শহরের বাইরে এক গোপন হাসপাতালে নিয়ে আসে। ঈশানের অবস্থা খুব খারাপ। অন্যদিকে ইমনও হাজির হলো আনিশার বাড়ির কাছে। সে আসতে দেরি করে ফেলেছিল। ঈশান বন্দরে যাবার আগে ইমনকে বলেছিল আনিশার বাড়ির দিকে খেয়াল রাখতে। ইমন আসার আগেই সব শেষ। ইমন আনিশাদের বাড়ির ভেতরে ঢুকে দেখলো ভয়ঙ্কর দৃশ্য। আফতাব মৃত। আনিশা মাটিতে পড়ে আছে, রক্তে ভেজা দেহ, কাপড়ও নেই। আনিশার নিঃশ্বাস চলছে। সে তাড়াতাড়ি চাদর দিয়ে আনিশাকে ডেকে নেয়। আনিশা, তুমি মরো না, আমি আছি, চলো আমার সাথে। ইমন আনিশার গায়ে ভালো মতো চাদর পেঁচিয়ে দেয়। তারপর গোপনে তাকিয়েও অন্য হাসপাতালে নিয়ে আসে। দুজন আলাদা হাসপাতালে ভর্তি হয়। দুজনেই মৃত্যুর সাথে লড়ছে। ঈশান কয়েকদিন অচেতন থাকে। ডাক্তাররা বলে এমন গুলি খেয়ে কেউ বাঁচে না। কেউ ঈশান ধীরে ধীরে ফিরে আসে খারাপ কন্ডিশন থেকে। সেই সাথে ঈশানের পাশে রবি পাহারা দিতে থাকে, একদম বিশ্বস্ত হয়ে। আনিশার শরীরেও ভীষণ ক্ষত। ডাক্তাররা ভেবেছিল সে বাঁচবে না, কিন্তু ডাক্তারদের চেষ্টায় সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। 3 মাস কেটে গেছে। এর ভিতরে সবখানে প্রকাশ হয়েছে গ্যাংস্টার ঈশান খুন হয়েছে। রাহিস তাকে মেরে ফেলেছে। রাহিস 3 মাস অপেক্ষা করেছে ঈশানের লোক বা কেউ তার উপর অ্যাটাক করে কিনা, কিন্তু না, এমন হয়নি। ঈশানের কোনো অস্তিত্বই দেখা যায়নি। শহরে ঈশান নেই। এই সুযোগে রাহিস হয়ে ওঠে শহরের রাজা। সে বড়সড় পার্টি দিচ্ছে আজ। শহরের বিরাট বড় একটা সেন্টার আজ তার দখলে। পার্টিতে এসেছে পুলিশ, রাজনীতিবিদরা। চারদিকে আলো, মিউজিক, নাচ, মদ, সব যেন হাতের মুঠোয়। তাহলে রাহিস ভাই, সেদিন যদি কথাটা না বলতাম তাহলে কি ঈশানকে মারতে? ঈশানের সব দুর্বলতা শেষ করে দিয়েছি বাবা। ঈশান সহ সবকিছু শেষ এখন। ঈশান শেষ, এখন শহর আমাদের। হা হা হা। রাহিজের হাসি ছড়িয়ে পড়ল চারপাশে। রাজনীতিবিদ, পুলিশ, ব্যবসায়ী সবাই তার পার্টিতে একসাথে নেচে যাচ্ছে। টাকা, ক্ষমতা, মাদক সবকিছু তার মুঠোয়। ঈশানের অনাথ আশ্রম এখন রাহিজের কাছে। রাহিজ আগের মতো বাচ্চাদের দিয়ে ড্রাগস বিজনেস করাচ্ছে। কাছে কাশিমের সব বিজনেসও বাচ্চাদের দিয়ে চলছে।
নীরবতার ভেতরে শুধু একটা মৃদু টিউবের শব্দ আর হৃদস্পন্দনের মেশিনের কাঁপুনির আওয়াজ শোনা যাচ্ছে হাসপাতালের রুম জুড়ে। হাসপাতালের পুরনো সাদা দেওয়ালে সময় যেন থেমে আছে। রবি বসে আছে বিছানার পাশে, তার চোখে ঘুম নেই, ক্লান্তি নেই, আছে শুধুই প্রতীক্ষা। প্রতিদিন এই জায়গাতেই সে বসে থাকে, ঈশানের হাত ধরে রাখে, যেন নিস্তব্ধতার ভেতর থেকেও তার বন্ধু শুনতে পায়। হঠাৎ ঈশানের আঙুল কেঁপে ওঠে। রবি প্রথমে ভাবে হয়তো চোখের ভুল, কিন্তু না, আঙ্গুলটা আবারও নড়ে। রবি উত্তেজনায় উঠে দাঁড়ায়। ভাই ভাই, শুনতে পাচ্ছ? পরক্ষণেই ঈশান হঠাৎ শরীরটা ঝাঁকি দিয়ে উঠে বসে, আর চোখ ছটফট করছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেছে। চোখ ফাঁক করে একটা শব্দ বেরিয়ে আসে, আহ নিশা। রবির বুক ধক করে ওঠে। এতদিন পরে এই নামই প্রথম উচ্চারণই করল ঈশান। ঈশান চারদিকে তাকায়, ফ্যাকাশে দেয়াল, অক্সিজেনের পাইপ, পাশে বসে থাকা রবিকে দেখে তার চোখ বিস্ফোরিত হয়ে যায়। রবি, তুই? আমি এখানে কিভাবে এলাম? রবি কণ্ঠে কান্না চেপে ধরে, তার বুকে ভেঙে যাচ্ছে বন্ধুর এমন অসহায় প্রশ্ন শুনে। সে বলে, ভাই তুমি এখন হাসপাতালে আছো, শহরের বাইরে একটা জায়গায়। তাহিজ, কাশেম আর মোহিনীরা তোমাকে মেরে ফেলে রেখে গেছিল, আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। 3 মাসের বেশি সময় ধরে তুমি কোমায় ছিলে। ঈশান যেন বিশ্বাসই করতে পারছে না, মাথার ভেতর সবকিছু ঝাপসা হয়ে আছে। হঠাৎ তার ঠোঁট কেঁপে ওঠে। আনিশা, সে কোথায়? ইমনকে বলেছিলাম খেয়াল রাখতে। রবি মুখ নামিয়ে ফেলে। এতদিন ধরে যা লুকিয়ে রেখেছে সেই সত্য আজ মুখে আনতে হবে। গলায় কাঁটা আটকে যায় যেন, তবুও বলে, ভাই, আনিশা ঠিক আছে, এখন ইমনের কাছে আছে। তবে কথা শেষ করতে পারছিল না রবি। ঈশান রাগে গলা উঁচু করে। কিন্তু কি? বল। রবি চোখ ভিজে আসা আটকাতে পারল না, করুণ কণ্ঠে বলে, মহিন আর ওর দলবল আনিশাকে ধর্ষণ করেছিল, তারপর মেরে ফেলে রেখে গেছিল। ওরা মনে মনে ভেবেছিল যে সে বাঁচবে না, কিন্তু ইমন পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। ইমন কোনোভাবে তাকে নিয়ে হাসপাতালে যায়, সেখানে আছে, এখন আর জ্ঞান ফিরেনি তার। ঈশানের শরীর কেঁপে ওঠে। শরীর থেকে এসব শোনার পর মাথার ভেতর অগ্নি জ্বলে ওঠে, বুক ধড়ফড় করতে থাকে, চোখ লাল হয়ে যায় রাগে। বিছানার চাদর শক্ত করে ধরে ফেলে সে, তারপর বলে, না না রবি, এটা মিথ্যে। আনিশা মরতে পারে না, ও বাঁচবে। আমি ওকে নিয়ে যাব, আর মাহিনদেরকে আমি শেষ করে দেব। হাসপাতালের করিডোরে ঠিক তখনই নার্সেরাও ছুটে আসে, ডাক্তাররাও ঢোকে। তারা দেখে ঈশান হঠাৎ জেগে উঠেছে, শরীর কাঁপছে। ডাক্তার শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঈশান তখন যেন অন্য এক মানুষ হয়ে গেছে। ওদিকে অপর আরেকটি হাসপাতালের বেডে ধীরে ধীরে চোখ মিলে আনিশা। তার দৃষ্টি ফাঁকা, চোখ শুকিয়ে গেছে, অনেক কষ্টে চোখের পাতা নড়ে। পাশেই বসে আছে ইমন। রাত দিন সে আনিশার পাশে থেকেছে, তাকে আবার বাঁচানোর জন্য। ইমন হঠাৎ দেখে আনিশার চোখ খুলেছে। তুমি শুনতে পাচ্ছ? আনিশার চোখ থেকে হঠাৎ টলমল করে জল গড়িয়ে পড়ে, ঠোঁট নড়ে। ঈশান, ঈশান কোথায়? মন হকচকিয়ে যায়। এত কষ্টে বেঁচে থাকা মেয়েটা প্রথমে ঈশানের নাম নেয়। গলার স্বর ফেটে যায় ইমনের। তার বন্ধুর কথা সে রেখেছে, আনিশাকে সে খেয়াল রেখেছে। ও এখন ভালো আছে। একটু আগে রবির সাথে কথা হয়েছে। ঈশানকে মেরে রাস্তায় ফেলে রেখে মাহিনের লোকেরা এখন সে জেগে উঠেছে, তোমার কাছেই আসবে। আনিশার ঠোঁটে ক্ষীণ হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসির আড়ালে অসীম যন্ত্রণা। স্মৃতির ভেতর ঢুকে যায় সে অন্ধকার রাত। আতঙ্ক, অপমান আর মৃত্যু ছুঁয়ে গিয়েছিল তাকে। শরীর ভেঙে গিয়েছিল, কিন্তু মন ভাঙতে পারেনি। তার বাবার কথাও মনে পড়ে। ডুকরে কেঁদে ওঠে আনিশা। কিছুক্ষণ পর খবর ছড়িয়ে যায়, একসাথে দুজনেরই জ্ঞান ফিরেছে, ঈশান আর আনিশার। হাসপাতালের পুরো পরিবেশ কেঁপে ওঠে। ডাক্তাররা সতর্ক থাকে, কারণ এরা দুজনেই মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে। রবিকে ডেকে পাঠানো হয়, সে দৌড়ে আসে আনিশার ওয়ার্ডের। আনিশা তাকে দেখে কাপা গলায় বলে, রবি, ঈশান কোথায়? আমি ওকে দেখতে চাই। রবি দ্বিধায় পড়ে যায়। একদিকে ঈশান অসহনীয় রাগে কাঁপছে, অন্যদিকে আনিশার ভাঙা মন। দুজনকে একসাথে দেখা করানো ঠিক হবে কিনা সে বুঝতে পারছিল না, কিন্তু সময় নষ্ট করারও উপায় নেই। ডাক্তারের অনুমতিতে অবশেষে ওদের মুখোমুখি করানো হয়।
মানে ঈশানকে দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর আনিশার কাছে। হাসপাতালের ছোট্ট রুমে ঈশান বসে আছে হুইল চেয়ারে, শরীর দুর্বল, চোখে জ্বলন্ত আগুন লেগে আছে। দরজা ঠেলে আনিশা ভেতরে ঢোকে। তার গায়ে এখনো হাসপাতালের সাদা কাপড়, মাথায় ব্যান্ডেজ, চোখে ক্লান্তি। দু চোখে চোখ মিলতেই যেন সময় থেমে যায়। ঈশানের চোখে জল এসে যায়। সে হাত বাড়িয়ে বলে, আনিশা, আমি তোমাকে হারাইনি। আনিশা হেঁটে এসে তার হাত ধরে, ফিসফিস করে বলে, তুমি ফিরেছো ঈশান। আমি জানতাম তুমি আমাকে ফেলে যাবে না, কিন্তু আমার যে সব শেষ। আনিশাকে জড়িয়ে ধরে ঈশান। আনিশা ঈশানের বুকে মুখ রেখে অঝরে কাঁদে আর বলে, ওরা সে রাতে আমাকে ধর্ষণ করেছে, আমার বাবাকে মেরে ফেলেছে ঈশান। আমার যে তোমাকে দেবার মতো কিছুই নেই। ঈশানের রাগ যেন চোখ দিয়ে পানি হয়ে গড়িয়ে পড়ছে। রবি আর ইমন চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওরা জানে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা একে অপরকে শক্তি দিচ্ছে, আর সেটাই হয়তো মাহিনদের জন্য মৃত্যুর কারণ। তবে ওদের চোখে শুধু কান্না নয়, আগুনও আছে। দুজনেই জানে এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। মাহিন, রাহিজ আর তাদের পুরো দলকে শেষ করতে হবে, না হলে তাদের জীবনের এই দুঃস্বপ্ন কখনো শেষ হবে না। ঈশান আনিশার কাপা হাত শক্ত করে ধরে বলে, আর আমাদের ভাঙতে চেয়েছিল, কিন্তু আমরা ভাঙিনি। এখন আমরা ফিরবো প্রতিশোধ নিয়ে। আনিশা চোখ মুছে মাথা নাড়ে, তার কণ্ঠ কাঁপলেও ধীরভাবে বলে, হ্যাঁ ঈশান, এখন আর ভয় নেই, এখন শুধু লড়াই হবে। রবিরা বাইরে থেকে দাঁড়িয়ে শুনতে পায় ওদের কথাগুলো। তার বুক ভরে ওঠে। সে জানে এই যুদ্ধ শুধু ঈশান আনিশার নয়, এই যুদ্ধ সবার, যারা অন্যায়ের শিকার হয়েছে। হাসপাতালে স্নান আলোয় তাদের চোখের অশ্রু মিশে যায় দৃঢ় সংকল্পে। মৃত্যুর দরজা থেকে ফিরে আসা দুটো আত্মা এখন আর কাঁদছে না, তারা জ্বলছে। আর সেই আগুনেই পুড়ে ছাই হবে মাহিন আর রাহিজের সাম্রাজ্য। 1 সপ্তাহ পর ক্লাবের ভিতর চারদিকে নিয়ন আলো, তীব্র বেজের শব্দে মিউজিক কাঁপছে দেয়ালগুলো। মদ, ধোঁয়া আর হাসাহাসির মাঝে ঢুকে আছে মাহিন। সিল্কের শার্টের বোতাম খুলে রেখেছে, হাতে গ্লাস, চোখে মাতলামির পরশ। পাশে দুজন তাজিম আর শাহিদ আছে, দুজনে একই ধরনের লোক, নোংরা দৃষ্টিতে চারদিকে তাকিয়ে আছে। মাহিন হঠাৎই চমকে ওঠে। ভিড়ের মাঝখানে থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে, কালো ওয়েস্টার্ন ড্রেস, গায়ের ভাঁজে ভাঁজে আলো নেমে আসছে। নাচতে থাকা শরীর, তার চুলও খোলা। মাহিনের চোখ স্থির হয়ে যায় ওদিকে। মনে হয় এই দৃশ্য যেন কোনো দুঃস্বপ্নের ভেতর থেকে বেরিয়ে এসেছে। মামা, নতুন মাল মনে হচ্ছে। তাজিম দাঁত বের করে কথাটা বলল মাহিনকে। চল কথা বলি, দেখি কি চায়। শাহিদ কথাটা বলে এগিয়ে আসে। মাহিন গ্লাস নামিয়ে দেয়, চোখ মেলে তাকিয়ে থাকে। মন যেন চেনা চেনা লাগছে। চেনা? কার মতো? আনিশা, বহু তার মতো। হা হা হা, তুই শালা, তুই এখন ওই মেয়ের ঘর থেকে বেরোতে পারিস নাই? ও তো মরে গেছে, আমাদের হাতেই গেছে। গরিব ঘরের মেয়ে, সে সব ক্লাবে আসবে কিভাবে? যদি তার মতো হয় তাহলেই তো আসল মজা। তারা তিনজন এগিয়ে যায়। মেয়েটা পেছন ফিরে তাকিয়ে মুচকি হাসে, একরাশ রহস্যময় চাহনি। ওরা মেয়েটার থেকে সিগন্যাল পেয়ে আরো খুশি হয়। ওরা এগোতেই মেয়েটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উপরে ওঠে। মাহিন আর তার সঙ্গীরা পিছু নেয়। সিঁড়ির অন্ধকার গলিপথে মেয়েটির শুধু হাই হিলের টোকাটুক শব্দ প্রতিধ্বনি তোলে। দ্বিতীয় তলায় পৌঁছে মেয়ে একটা দরজা খুলে ভিতরে ঢোকে। রুম অন্ধকার, তিনজনও ভিতরে যায়। দরজাটা হঠাৎ করেই তাদের পেছনে বন্ধ হয়ে যায় চটার শব্দে। লোহার বোল্ট টেনে বন্ধ করার শব্দ কানে যায়। এই কিরে, সব অন্ধকার, দরজা বন্ধ কেন? মনে হয় ভেতরে কিছু সেট আপ আছে। মাহিন এগিয়ে যেতে যায়। হঠাৎ টিক শব্দে আলো জ্বলে ওঠে। 1 সেকেন্ডে ঘর আলোকিত হয়। তিনজনের চোখ স্থির হয়ে যায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে ঈশান, গায়ে কালো চামড়ার জ্যাকেট, চোখে হিংস্র আগুন, হাতে চকচকে লোহার পাইপ, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। আমার খেলার ময়দানে তাদের বুক কেঁপে ওঠে। মাহিন প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুত সামনে নেয়। বেঁচে আসিস? হ্যাঁ, আমি মরিনি, তোদের জন্য ফিরে এলাম।
ঈশানের কণ্ঠ বরফ শীতল মনে হলেও সেটা ভয়ঙ্কর। ঈশান কথা শেষ করার আগেই ফটাস শব্দে লোহার পাইপ শাহিদের হাঁটুতে পড়ে, হাড় ভেঙে টুকরো হয়ে যায়। শাহিদ চিৎকার করে পড়ে যায় মাটিতে। তাজিম ঝাঁপিয়ে পড়ে ঈশানের দিকে, কিন্তু ঈশান দ্রুত এক লাথি মেরে ওর বুকের উপর আছাড় মারে। গায়ে ধারালো ব্লেড বের করে তাজিম আক্রমণ করতে যায়, কিন্তু ঈশান ঘুরে গিয়ে ওর হাত চেপে ধরে। এক মোচড়ে হাতের হাড় উল্টো দিকে ঘুরে যায়, ভাঙা হাড় ত্বক ফুঁড়ে বেরিয়ে আসে। ব্লেড দিয়ে পিঠের উপরে জোরে টান দেয়। তাজিম মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে। মাহিন তাকিয়ে থাকে, চোখ ভয় আর অবিশ্বাসে বড় বড় হয়ে গেছে। না, এটা সম্ভব না, তোদেরকে তো মারতেই হবে। ঈশান ধীরে ধীরে ওর দিকে এগোয়। শাহিন এখনো কাতরাচ্ছে। ঈশান হঠাৎই লোহার পাইপটা তার মুখে ঢুকিয়ে গদগদ করে ঠেলে দেয়। দাঁত ভেঙে যায়, রক্ত ঝরে পড়ে চারপাশে। এক ঝটকায় মাথায় আঘাত করে, মগজের রঙিন ছিটা দেয়ালে লেগে যায়। শাহিদের চিৎকার এক ঝটকায় স্তব্ধ হয়ে যায়। তাজিম পালাতে চায়, কিন্তু ঈশান ওর চুল ধরে টেনে তোলে, পাশে রাখা গ্লাস ভেঙে তীক্ষ্ণ টুকরো হাতে নেয়। তারপর একের পর এক গলায় আঘাত করে। তাজিমের শরীর কাঁপতে থাকে, গলা থেকে ছিটকে বের হয় রক্ত। দেয়ালের সাদা রং মুহূর্তে লাল হয়ে যায়। তাজিম ধপ করে পড়ে যায়, নিথর হয়ে থাকে তার দেহ। এবার বাকি শুধু মাহিন। মাহিন পেছনে সরে যায়, সে কোমর থেকে ছুরি বের করে, তার হাতে থাকা ছুরি কাঁপছে। ঈশান প্লিজ, আমি ভুল করেছি, আমি তোকে মেরেছিলাম না, আমি শুধু আনিশা ভুল হয়েছে আমার। ঈশানকে থামতে বলো। ঈশানের চোখ লাল হয়ে গেছে, সে চিৎকার করে বলে, তুই শুধু ধর্ষণ করেছিলি তাই না? তুই শুধু আমার আনিশাকে শেষ করতে গিয়েছিলি, মনে আছে? মাহিনের ঠোঁট শুকিয়ে যায়, সে তবুও বলে, না না, আমি নেশায় ছিলাম, মানে ভুলে রাগে করেছি। কিন্তু আজ আমি নেশাই নেই, আমি জেগে আছি। ঈশান ধীরে ধীরে এগিয়ে যায়। মাহিন দৌড়াতে চায়, কিন্তু দরজা আটকানো। রবি আর ইমনও আছে দরজার কাছে। ঈশান হঠাৎ দৌড়ে গিয়ে মাহিনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে, দুই হাত দিয়ে মাহিনের মাথা ধরে দেয়ালে আছাড় মারে। একবার, দুবার, তিনবার আছাড় দেয়, রক্তে দেয়াল ভিজে যায়। তারপর কোমর থেকে পিস্তল বের হয় ঈশান। এটা সেই পিস্তল যেটা দিয়ে তোরা আনিশার মাথায় আঘাত করেছিলি। সে এক ঝটকায় মাহিনের কপালে ধরে ট্রিগারে চাপ দেয়। মাহিন কোকিয়ে ওঠে। ঈশান থামে না, সবগুলো গুলি মাথায় ঢোকাতে থাকে। প্রতিবার রক্ত ঝরে মেঝে ভিজে যায়। শেষে মাহিনকে টেনে এনে মেঝেতে ফেলে দেয়, তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে, চোখে চোখ রেখে বলে, এবার প্রতিটি নিঃশ্বাসের হিসাব দিবি। মাহিনের চোখ ফেটে বেরিয়ে আসে, শ্বাসরুদ্ধ হয়ে শরীর ছটফট করতে থাকে। ধীরে ধীরে শরীর নিথর হয়ে যায়, চারদিকে শুধু রক্ত। দেয়াল, মেঝে, আসবাব সব লাল হয়ে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। তিনটা লাশ পড়ে আছে, তিনটাই বিভৎস। ঈশান হাঁপাচ্ছে, শরীর কাঁপছে, হাতে এখনো রক্তে ভেজা ছুরি আর পিস্তল। ধীরে ধীরে সে চোখ বন্ধ করে। আনিশা এসে পাশে দাঁড়ায়। ঈশান বলে, আমি পেরেছি আনিশা, আমি প্রতিশোধ নিয়েছি। রবি এগিয়ে এসে নিঃশ্বাস ফেলে বলে, এখনো শেষ হয়নি ঈশান, এখনো রাইজ বেঁচে আছে। ঈশান ধীরে ধীরে মাথা তোলে, চোখে আবার সে আগুন। হ্যাঁ, এখন রাহিজের পালা। খবর নে ওর মাল কোথা থেকে আসছে। আটকে দে মাল, রাহিজ নিজে আসবে দেখতে, তারপর ওটাকেও মেরে ফেলবো। রাত গভীর, শহরের প্রান্তে পুরনো হাইওয়ে চলমান, চারপাশে কুয়াশা নামছে, রাস্তার দুপাশে ঘন বন। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। একটা বিশাল ট্রাক কালো অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে, হেডলাইটের আলো কেটে যাচ্ছে কুয়াশাকে। ভেতরে ড্রাইভারের চোখে টান, তবু সতর্কতা। ট্রাকের ভেতরে 20-25টা অনাথ বাচ্চা ভয়ে চুপচাপ বসে আছে, ওরা জানে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সাথে আছে কয়েকটা লোহার ট্রাক, ভেতরে কোটি টাকার ড্রাগস। ড্রাইভার হঠাৎই দেখে রাস্তার উপর একটা বিশাল গাছ পড়ে আছে। ব্রেক কষতেই কিচ কিচ শব্দে ট্রাক থেমে যায়। শালার গাছকে রাখলো রে। ড্রাইভার গালি দেয়, কিন্তু হঠাৎ সামনে ধোঁয়ার মেঘ, ফস শব্দে বোম ব্লাস্ট হয়। একটার পর একটা গ্যাস বোমা এসে পড়েছে রাস্তায়, ঘন ধোঁয়া ভরে যায়। ড্রাইভারের চোখ জ্বালা করে, সে দ্রুত ফোন তোলে, সরাসরি রাহিজকে কল দেয়।
স্যার, কে বা কারা আমাদের আটক করেছে? মাল সব লুটে নিতে পারে, বাচ্চারাও আছে। আমি আটকানোর চেষ্টা করছি, আপনার আশা লাগবে। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রাহিজের গলা শোনা যায়। অপেক্ষা করি, আমি আসছি। আমার মাল কেউ খাবে সেটা হতে পারে না। ড্রাইভার ফোন কেটে দেয়। গাড়ির ভেতরে লোকজন দম বন্ধ হয়ে কাঁদতে থাকে, বাচ্চারা কাঁদছে। কাশিম আর রাহিজ রওনা দেয়। শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ রাহিজ, কিন্তু আজ রাতে সে একাই আসছে। কোনো বডিগার্ড, কোনো গাড়ি বহর নেই, কারণ তার 2 নাম্বারই বিজনেস। প্রশাসন জানলে সমস্যা। কালো জিপ থেকে যায় রাস্তার পাশে, হেডলাইট নিভে যায়। রাহিজ থামলো গাড়ি থেকে, গায়ে কালো লেদার কোট, হাতে বন্দুক, চোখে লালচে আগুন রেখা। যাই হোক না কেন, আজ শেষ করে দেব। সে আর কাশিম ট্রাকের দিকে এগোয়। কুয়াশা, গ্যাস আর অন্ধকার মিশে সবকিছু রহস্যময় হয়ে উঠেছে। হঠাৎ কোথা থেকে একটা কণ্ঠ ভেসে ওঠে। অবশেষে এলে রাহিদ সাহেব। রাহিজ স্থির হয়ে যায়। এই কণ্ঠ তার ভীষণ চেনা। সে ধীরে ধীরে চারপাশে তাকায়, ভয়ে সে ভর করেছে। কে? বের হয়ে আয়, হারামের বাচ্চা। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসে এক ছায়ামূর্তি। ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে ঈশান, মুখে রক্তাক্ত হাসি লেগে আছে, চোখে অগ্নিশিখা। তুই? আমি বেঁচে আছি রাহিস, তুই ভেবেছিলি শেষ করেছিস আমাকে? এত জলদি তো শেষ হব না। ঈশানের কথায় রাহিজের শরীর জমে যায়। মুহূর্তের অতীত ঝলসে ওঠে মনে। সেই রাত, খুন, প্রতারণা। অসম্ভব, তুই মরেছিলি? আমি মেরেছিলাম তো তোকে। না, আমি মরিনি, কিন্তু আজ তুই মরবি আমার হাতে। আর আমি তোকে মারতে কোনো ভুলও করব না। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। বাতাস ভারী হয়ে যায়, চারপাশে শুধু বাচ্চাদের কান্নার শব্দ। রাহিজ গর্জে ওঠে, বলে, তুই জানিস আমি কে? এই শহর আমার, সব কিছু আমার। আমি যা চাই তাই করি। তানিশা, ঈশান, তোরা কিছু না, যা এখান থেকে। ঈশানের চোখে জল চিকচিক করে, হাসে সে। তুই তো জানিসও না তোর ছেলেকে একটু আগে মেরে ফেলেছি। তুই আমার জীবনটা শেষ করেছিস, আজ তোর শেষ দিন। রাহিজ বন্দুক তুলে ধরে। কি আইনকে মারিছিস? তোকে আমি মেরে ফেলবো। কিন্তু ঠিক তখনই বিকট শব্দে ট্রাকের উপরে আলো জ্বলে ওঠে। সেখানে দাঁড়িয়ে আছে রবি, হাতে স্নাইপার। দূরে দাঁড়িয়ে আছে গান নিয়ে ইমন, আর ছুরি হাতে দাঁড়িয়ে আছে দূরে আনিশা। রাহিজ থমকে যায়। আনিশা বেরিয়ে আসে, হাতে ছুরি। রাহিজ বুঝতে পারে সেই একা, কোনো সিকিউরিটি নেই, কোনো সাহায্য নেই, ফাঁদে পড়েছে সে। ঈশান ধীরে ধীরে এগিয়ে আসে, তারও হাতেও ছুরি। রাহিস, তুই প্রতিটি নিঃশ্বাসের জন্য রক্ত দিবি। এমন সময় ইমন গুলি করে কাশেমের বুকে। কাশেম পড়ে যায় মাটিতে। রাহিজ গুলি ছড়ে, কিন্তু তার আগে স্নাইপারের গুলি এসে রাহিজের হাতে লাগে। রাহিজের ছোড়া গুলিটা ঈশানের পাশ ঘেঁষে যায়। ঈশান ঝাঁপিয়ে পড়ে, দুইজন মাটিতে পড়ে যায়। রাহিজের হাত থেকে বন্দুক ছিটকে পড়ে যায় এক পাশে। রাহিজ বাঘের মতো লড়াই করে, তার শরীর শক্তিশালী। এক ঘুষিতে ঈশানের মুখ ফেটে যায়, কিন্তু ঈশান এবার অন্যরকম। সে পাগলের মতো হাসছে। মার মার, যত খুশি মার, আজ তোকে আমি খুঁটে খুঁটে মরাবো। সে রাহিজের চুল ধরে পাথরের উপর আছাড় মারে, মাথা ফেটে রক্ত বেরোয়। রাহিজ মরিয়া হয়ে প্রতিরোধ করে, কিন্তু ঈশানের শক্তি আজ অমানসিক। ঈশান পকেট থেকে লোহার শিকল বের করে, সেই শিকল দিয়ে রাহিজের গলা পেঁচিয়ে টেনে ধরে। রাহিজ ছটফট করে, শ্বাস নিতে পারে না, চোখ ফুলে যায়। ঈশান তার কানে ফিসফিস করে বলে, এটা তোর প্রতিটি পাপের হিসাব। সে শিকল ছেড়ে দেয় না। রাহিজ হাত পা ছুঁড়ে মরতে থাকে। এক সময় শরীর নিথর হয়ে যায়, কিন্তু ঈশান থামে না। সে রাহিজ আর কাশেমে টেনে এনে ট্রাকের সামনে ফেলে দেয়, তারপর গ্যাসোলিন ঢেলে দেয় চারপাশে। রবি চিৎকার করে, ঈশান ভাই থামো, যথেষ্ট হয়েছে। কিন্তু ঈশান তখন পাগল হয়ে যায়। আনিশা বাচ্চাদের সরিয়ে নেয়, আর ঈশান আগুন ধরিয়ে দেয় সেখানে। আগুন লেলিহান শিখায় জ্বলে ওঠে। রাহিজের শরীর মুহূর্তে পুড়ে যেতে থাকে, চারপাশে গন্ধ ছড়িয়ে পুড়ে যাওয়া মাংসের। ঈশান দাঁড়িয়ে দেখে তার চোখে আগুন আর জল মিশে গেছে। এভাবেই শেষ হয় দানব। ভালো থাকিস তোরা ওপারে। আনিশা দাঁড়িয়ে আছে দূরে, তার চোখে অশ্রু, তবু ঈশানকে দেখে হাসে। ঈশান ধীরে ধীরে এগিয়ে আসে, শরীর রক্তে ভেজা, মুখে ক্ষত তার,
কিন্তু চোখে শান্তি। আনিশা তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে। শেষ হলো ঈশান? হ্যাঁ আনিশা, আমাদের দুঃস্বপ্ন শেষ। তারা একে অপরকে জড়িয়ে ধরে। চারপাশে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, কিন্তু সেই আগুনের মাঝেই তারা খুঁজে পায় ভালোবাসার নিরাপত্তা। রবি আর এমন বাচ্চাদেরকে সেফ জায়গাতেই এনেছে। মুক্ত বাতাসে বাচ্চারা কাঁদতে কাঁদতে হাসতে থাকে। ঈশান আর আনিশা হাত ধরে তাকিয়ে থাকে সেই শিশুদের দিকে। তাদের মনে হয় এক নতুন জীবনের শুরু হলো। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে নতুন ভোরের সূর্য ওঠে। অন্ধকার কেটে যায়। ঈশান আর আনিশা পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এবার আর কোনো ভয় নেই ঈশান? না, এবার শুধু নতুন জীবনের শুরু। দুজনের চোখে অশ্রু, ঠোঁটে ভালোবাসা। অতীতের রক্তাক্ত দুঃস্বপ্ন শেষ হয়েছে। এখন তাদের সামনে শুধু নতুন ভোর। আসসালামু আলাইকুম।